আসসালামু আলাইকুম। শুভ সকাল। গত এক সপ্তাহ পরে আসলে লাইভে আসা। গত সপ্তাহে আপনারা ক্লাস করেছেন আমাদের সবুজ স্যারের সাথে। এই সপ্তাহের শুরুতে আমরা আজকে সবাইকে অত্যন্ত শুভেচ্ছা জানিয়ে স্বপ্নপূরণে আমাদের ক্লাস শুরু করে দিতে যাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেদিনের আপনাদের কমেন্টে যে বিষয়টি ছিল সেটা সবাই বলছিলেন আপনাদের পজিটিভ ভার্ব নিয়ে আপনাদেরকে ক্লাসে বলেছিলাম। বিদ্যুৎ বিভ্রাটের জন্য আগের সপ্তাহে ক্লাসটা থেমে গিয়েছিল, আর এই সপ্তাহে আমরা এটা পড়বো। আমার মনে হয় যে আমি বলেছিলাম যে ভার্বের যে আলোচনার যে সেক্টরসগুলো ছিল সেই ভার্বের আলোচনার ভেতরে আমরা কমপ্লিট করেছিলাম আমাদের সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে আমরা শেষ করেছিলাম গত ক্লাসে সাবজাংটিভ ওয়ার্ড আমরা শেষ করেছিলাম। আমরা আজকে শেষ করব কোয়াজিটিভ ভার্ব। এর মধ্যে আপনারা সবাই যারা জয়েন করে ফেলেছেন আমাকে জাস্ট একটু কমেন্টে জানাতে থাকেন আপনার কোথা থেকে জয়েন করেছেন, নিজের অঞ্চলের নাম, বরিশাল হলে বরিশাল, রাজশাহী থেকে হলে রাজশাহী, মাদারীপুর থেকে হলে মাদারীপুর, নিজ নিজ ডিস্ট্রিক্টের নাম লিখে জাস্ট কমেন্টে আমাদেরকে একটু জানাতে থাকেন আপনারা কোথা থেকে জয়েন করেছেন। তার মধ্যে আমরা ক্লাসের যে আলোচনা সেটা শুরু করে দিব। তো ভার্বের আলোচনার ভেতরে আমাদের ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডেলস। আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্বের আলোচনার মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ভার্বের আলোচনায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে, সেটাতে সবাই থাকার চেষ্টা করবেন। সেটা হলো নন ফাইনাইট ভার্ব। যে ভার্বগুলো আসলে আমরা নন ফাইনাইট ভার্বের যদি একটু সংজ্ঞা দিতে চাই, এটা থেকে কেন প্রশ্ন ইম্পর্ট্যান্ট, যে ভার্বগুলি আসলে কি হয় অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া, মানে প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া কি হয় না, তার বাক্যে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলোর মধ্যে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসেই। সেটা কোথা থেকে আসে? জিরান্দ, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্দ, ইনফিনিটিভ, পার্টিসিপল কোথায় হয়? ভার্বের আইএনজি। আমরা জানি জিরান্দ হলো ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ হলো ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম। পার্টিসিপলটা হলো কয়েক ধরনের পার্টিসিপল আছে, 3 ধরনের পার্টিসিপল আছে। তো আমরা বেসিক পার্টিসিপল যেটা পাস্ট পার্টিসিপল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হলো ভার্বের V3। তো এই জায়গাগুলো আমরা আগামী ক্লাসে পড়ব, যেহেতু আজকে আমাদের আলোচনায় কোয়াজিটিভ ভার্বের আলোচনাটা কি আছে, বাকি আছে, বা আমরা শেষ করতে পারিনি আগের ক্লাসে। সুতরাং আমরা চেষ্টা করব আজকে কোয়াজিটিভ ভার্বের আলোচনাটা শেষ করা। ইন দ্য মিন টাইম আমি একটু কমেন্ট পড়ে নিতে চাই আপনারা কোথা থেকে জয়েন করেছেন, আর আমাদের সাথে সবসময়ের জন্য থাকার জন্য সবাইকে মেনশন করে দেন। একবারের জন্য হলেও আপনাদের শেয়ার বাটনে শেয়ার অপশনসে গিয়ে শেয়ার করে দেন। আরেকটা ব্যাপার হলো এই যে পুরো যে ব্যাপারটা আছে, কোয়াজিটিভ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজাংটিভ ওয়ার্ড, মডেল অক্সিলারি ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, নন ফাইনাইট ভার্ব, বা ক্লাসিফিকেশন অফ ভার্ব, অথবা পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেই জায়গাগুলি থেকে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জায়গায় যদি সবচেয়ে বেস্ট একটা পারফরমেন্স নিতে চান তাহলে আমি বলবো যে আসলে বাজারের সব বই ভালো বই, সবাই সবার ভালো জায়গা থেকে চেষ্টা করে বই করার জন্য, বাট আমরা যেটা চেষ্টা করেছি সেটা হিউজ কালেকশন অফ MCQ,
যেখানে একটা বিশেষ এমসিকিউ কালেকশন রয়েছে, মানে এত বেশি এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ অন্য কোনো বইয়েই আপনি আর পাবেন না। এই জন্য এই বইটা সহযোগী হিসেবে সাথে রাখা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আগে ক্লাসে বলেছিলাম যে আসলে নলেজ, প্রথম একটা ক্লাসে বলেছিলাম যে নলেজটা যদি আপনি কি করতে চান, নলেজকে যদি আপনি ওপরের দিকে ওঠাতে চান, নলেজকে যদি আপনি ওপরে বাড়াতে চান, তাহলে তার জন্য আপনার দরকার কম্প্রিহেনশন। তার জন্য কি দরকার? কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হলো টেক্সট, আপনি কোন সোর্সটা থেকে আপনি কাভার করবেন। তো এই বইটাতে যে ব্যাপারগুলো আছে সেটা হলো, দেখেন এই বইয়ে গ্রামারের অংশের একেবারে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে। আর আমি ক্লাসে বলি সবসময় যে একটি প্রশ্নের উত্তর হয় কয়টি? একটি প্রশ্নের জন্য উত্তর থাকে কয়টি? একটি। কিন্তু একটি প্রশ্নের জন্য ভুল উত্তর থাকে কয়টি? তিনটি। এই তিনটি প্রশ্নের উত্তর কেন হলো না, এটা না আসা পর্যন্ত আপনার নলেজ কি হবে না? ওপরের দিকে যাবে না। বা পরীক্ষায় শুধু পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসেছে 10 নম্বর প্রশ্ন, তাহলে আপনি উত্তর করতে পারতেন, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা বলে দেওয়া থাকে না যে 10 নম্বর প্রশ্ন পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসেছে। ওইটা আপনাকে এত বেশি প্র্যাকটিস করতে হয়, এত বেশি, তাতে করে ওটা আপনি মাথায় আপনার একটা আইডিওলজি তৈরি হবে যে আসলে এই প্রশ্নটা এখান থেকে এসেছে, এটা এখান থেকে এসেছে। হ্যাঁ, তো এই জন্য সহযোগী হিসেবে আপনাদের সাথে একটা কম্প্রিহেনশন রাখা, আর এই বইটাতে যে পরিমাণে গ্রামার, ভোকাবুলারি এবং রিটেন অংশের জন্য যা রাখা আছে, আপনাদের অন্য কোনো সহযোগী বই কিনতে হবে না। যাদের কাছে সহযোগী বই আছে তারা তাদের সহযোগী বই থেকে আপনারা কি করতে থাকেন? আপনাদের প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, আমি ব্যাখ্যায় চলে যাব। দেখি কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। কয়েকজনের যা নাম নিয়ে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। এই মোমেন্টে আমাদের কমেন্ট বক্সে আমি কিছু নাম নিয়ে নিতে চাই। এই মোমেন্টে আমাদের সাথে জয়েন করেন, কমেন্ট বক্সে থাকবো। আফরোজা খানম আখি আমাদের সাথে আছেন, বেলা ফুরাবার আগে আমাদের সাথে আছেন। মোহাম্মদ বাপ্পি হাসান, সাদিয়া সুলতানা আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি ইমরুল হাসান আমাদের সাথে আছেন। আতিক আহমেদ কুমিল্লা থেকে জয়েন করেছেন। ময়মনসিং থেকে জয়েন করেছেন আমাদের সাথে মহসিন। শামসুদ্দিন রোমান আমাদের সাথে জয়েন করেছেন। চৌধুরী হাসান হবিগঞ্জ থেকে আমাদের সাথে আছেন। মিনহাজ বোরহান ফেনী থেকে আমাদের সাথে রয়েছেন। তারিকুল ইসলাম উনি আমাদের সাথে আছেন। রুবায়াত মিম আমাদের সাথে রয়েছেন। মিনহাজ বোরহান আছেন। তাসনিম আমাদের সাথে। শামসুদ্দিন বোরহান অনেক কমেন্ট করছেন। হাবিবুল হাসান কুমিল্লা থেকে জয়েন করেছেন। রিয়াদ মাহমুদ, বাপ্পি হোসাইন। ভাইয়া প্লিজ বলেন এই পর্যন্ত মোট কয়টা ক্লাস হয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের ইংরেজি ক্লাস হয়েছে এ পর্যন্ত মোট তিনটা ক্লাসের আমরা পার্টস অফ স্পিচ শেষ করেছি। আমরা ভার্বের আলোচনায় এখন আছি। ক্লাসগুলো স্বপ্ন পূরণের পেজে আপনারা জয়েন করলে, আপনারা যদি জয়েন করেন স্বপ্ন পূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, এই বছর কোভিড-19 করোনা ভাইরাস মহামারীতে আপনাদের জন্য যে প্ল্যাটফর্মটা উন্মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে, সেটি হলো আপনারা যেন একেবারে বাসায় বসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা যেন কি করতে পারেন, আপনারা যেন ফ্রিতে এই ক্লাসগুলো পান। ইংরেজি ক্লাস পাবেন, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিয়ে সায়েন্সের যতগুলি ক্লাস আছে সবগুলি ক্লাসে আমাদের স্বপ্নপূরণের এই পেজে। স্বপ্নপূরণ বাংলায় 6/9 পূরণ, স্বপ্নপূরণ পেজটা সার্চ দিলেই আপনার সেই পেজে আপনারা কি করে ফেলবেন? জয়েন করে ফেলবেন, ওইখান থেকে আপনারা ক্লাস করতে পারবেন। সুমন ইসলাম আমাদেরকে কমেন্ট করছেন। তৌসিফ মিরপুর থেকে জয়েন করেছেন। কমেন্ট পড়ার উদ্দেশ্য হলো যেন আপনারা পরবর্তী কমেন্টে আপনাদের নামগুলো যেন পাওয়া যায়, মানে রেগুলারিটি মেনটেন করা। এটা বলা যেতে পারে টিচারদের একটা প্ল্যান, যেটা অ্যাটেন্ডেন্সের মতো। স্কুলে যেমন অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, তো এটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স বলা যেতে পারে। ধিমা আমাদের সাথে জয়েন করেছেন। খাদিজা রুনা আমাদের সাথে জয়েন করেছেন। শাহজালাল আমাদের সাথে জয়েন করেছেন। রাসেল, অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন। খুব মনোযোগী আছেন আপনারা সবাই। আমি আরও মনোযোগ আশা করব আপনারা যদি আমাদের সাথে একেবারে ক্লাসের শেষ সময় পর্যন্ত থাকেন এবং আমাদের সাথে কমেন্টে যুক্ত হতে থাকেন সব সময়ের জন্য। আরেকটি কথা, সেটা হলো আপনাদের শেয়ার অপশনসে যে সবাই একসাথে শেয়ার করে দেন, সবাই ক্লাসটা দেখতে থাকুক।
তাছাড়াও তাদের শেয়ারে যদি ক্লাসটা যায় তারা যেন পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারে, কারণ আপনার বন্ধু তাদেরকে আপনি শেয়ার করা মানে হলো, বা আপনি আপনার পেজ থেকে শেয়ার করার অর্থ একবারের জন্য হলেও এখন যাদেরকে আমি মনিটরে দেখছি তারা যেন শেয়ারের অন্তত শেয়ারটাতে জাস্ট একবার ক্লিক করেন, বা মেনশন এটাতে একবার ক্লিক করা হয়। ওকে ফাইন, দেখতে পাচ্ছি অনেকেই রিয়্যাক্ট দেওয়া শুরু করেছেন। মাহফুজা আমাদের সাথে আছেন, তারিকুল আমাদের সাথে রয়েছেন, খাদিজা রুনা আমাদের সাথে রয়েছেন, জান্নাতুন, তৌহিদ, এরপরে আছেন মার্জিয়া জাহান, মানিক মিয়া আমাদের সাথে জয়েন করেছেন, আলামিন কুমিল্লা থেকে। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি ক্লাসে। আমাদের আজকে ক্লাসের মূল বিষয় হলো কোয়াজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করা। কোয়াজিটিভ ভার্ব, সবাই ক্লাসে মনোযোগী হয়ে যায়, কমেন্ট থেকে দূরে যেয়ে ল্যান্ডস্কেপ করে নিয়ে মোবাইলটার যে পর্শনে আপনাদের ভিডিওটা আপনারা পাচ্ছেন সেই পর্শনটাকে আপনারা কি করে নেন, ল্যান্ডস্কেপ করে নেন। ল্যান্ডস্কেপ করা মানে সেটাকে কি করে নেওয়া, একটু বড় করে নেওয়া। ল্যান্ডস্কেপ বড় অপশন ক্লিক করেন, তারপর ফোনটাকে রেখে একটা নোট খাতা সাথে রাখেন, এটা নিয়ে ক্লাস শুরু করে নেন। মোবাইলে ল্যান্ডস্কেপ করে নেন, ল্যান্ডস্কেপ করে নিয়ে নোট খাতা নিয়ে ক্লাসে মনোযোগী হয়ে যায় সবাই। Causative verb. What does it mean by causative verb? At first, the answer goes by the definition of causative verb is, প্রথমে আমরা ডেফিনেশন থেকে আমাদের শব্দের অর্থটার উপরে যদি জোর দেওয়া হয় তাহলে আমরা আসলে কোনো কিছু আমরা শিখবো একেবারে যেন অ্যাকুইজিশনের মতো, যেটা আমরা কোনোদিনই ভুলে যাব না, বা এর পরেও এতদিন পর্যন্ত পজিটিভ ভার্ব নিয়ে যারা পড়ি নাই তারাও যেন পরবর্তীতে আমাদের ছোট ভাই বোন বা পরে যারা অ্যাডমিশন দিবে তাদেরকে যেন আমরা বোঝাতে পারি, এইভাবে আমাদেরকে পড়তে হবে। প্রযোজক ক্রিয়া কাকে বলে? প্রযোজক, এটা দেখলে আমরা বুঝতে পারছি। দেখবেন একটি সিনেমা বা একটি মুভিতে একজন ডিরেক্টর থাকে, আরেকজন থাকে প্রযোজক। তো প্রযোজকের কাজ কি করা? প্রডিউস করা কি দিয়ে? অর্থ দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে, বা প্রোডাকশন দিয়ে, এগুলো দিয়ে কি করে একটা মুভিকে প্রডিউস করার চেষ্টা করে। কিন্তু উনি সিনেমায় সরাসরি কোনো কাজ করেন না। এই পজিটিভ ভার্বও ঠিক তাই। আমরা জানি ভার্বের কাজই হলো, ভার্ব কি করে, ভার্বের যেটা পার্সন অফ স্পিচের মধ্যে ভার্বের কাজই হলো কি করা, কর্তা এবং কর্মের কাজ করা। আমরা জানি যে ভার্বের কাজই হলো কাজ করা। কিন্তু পজিটিভ ভার্বের সংজ্ঞা হলো উনি বাক্যে অংশগ্রহণ করে অন্য আরেকটি ভার্বকে দিয়ে কি করান? কার্য সম্পাদন করান। তার মানে আমরা সংজ্ঞাতে বুঝতে পারছি যে কোয়াজিটিভ ভার্ব নিজে বাক্যে অংশগ্রহণ করে, কিন্তু কাজটা সে সরাসরি নিজে করেন না, অন্য আরেকটি ভার্বের সহযোগিতা নিয়ে সেই বাক্যটাকে কমপ্লিট করেন। তার মানে কোয়াজিটিভ ভার্ব যে বাক্যে বসবে সেই বাক্যে কি থাকবে? আরও একটি ভার্ব থাকবে। পজিটিভ ভার্ব তার মানে একটা বাক্যে শুধু পজিটিভ ভার্ব তার অর্থ ফিল আপ করতে পারে না। তাহলে পজিটিভ ভার্বের সংজ্ঞা হলো, পজিটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া। প্রথমে আমরা মনে রাখবো প্রযোজক ক্রিয়া, আর প্রযোজক ক্রিয়ার কাজ হলো বাক্যে অংশগ্রহণ করবে কিন্তু আরেকটি ভার্বকে নিয়ে সে তার কাজ সম্পাদন করাবে। আমরা এরকম বাংলায় পড়েছি, মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। ঠিক আছে, দেখার কাজটা কিন্তু দুজনেই করছে, কিন্তু মা শিশুটিকে দিয়ে কাজটা করাচ্ছেন। সো কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তাকেই আমরা বলবো প্রযোজক ক্রিয়া বাংলায়, আর আমরা ইংরেজিতে বলবো তাকে পজিটিভ ভার্ব। সংজ্ঞা হবে বাক্যে অংশগ্রহণ করবে কিন্তু নিজে কাজ না করে অন্য আরেকটি ভার্বের সহযোগিতায় সে তার কাজ সম্পাদন করবে, তাকেই আমরা বলবো কোয়াজিটিভ বা প্রযোজক ক্রিয়া। এটা গেল সংজ্ঞা। চিনব কিভাবে যে বাক্যে কোয়াজিটিভ ভার্ব এটা? এই জায়গাটা জানা খুবই জরুরি, কারণ প্রশ্নে আগেও বলেছি, বলে দেওয়া থাকে না যে এই প্রশ্নটা কোয়াজিটিভ ভার্ব থেকে এসেছে। আমাদের চেনার উপায় যেটা চিনব যেভাবে, সেটার মূল বিষয়টা হলো কোয়াজিটিভ ভার্ব। মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোয়াজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসেছে কোয়াজিটিভ হ্যাভ, কোয়াজিটিভ মেক, কজিটিভ গেট, কজিটিভ লেট আর কজিটিভ হেল্প। কয়টা ভার্ব? 5টা। পজিটিভ ভার্ব কিন্তু 5টা না, পজিটিভ ভার্ব কিন্তু অনেক। পজিটিভ ভার্বের একটা বড় লিস্ট আছে, কিন্তু এত ভার্ব পজিটিভ ভার্ব জানার দরকার নাই।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে 5টা ভার্ব থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। তো হ্যাভ কোনো একটি বাক্যে যদি পজিটিভ হিসেবে বসেছে কিনা সেটা বোঝা আগে জরুরি, তাহলে আমি বুঝতে পারবো যে পরীক্ষায় আমি প্রশ্ন করতে পারবো কিনা। মেক সবসময় পজিটিভ না, যদি এরকম হয় আই মেক এ বাস্কেট, দেখেন এই বাক্যে আই মেক এ বাস্কেট, এখানে কিন্তু মেক পজিটিভ ভার্ব না, প্রযোজক ক্রিয়া না, মেক পজিটিভ না। কেন না? দেখেন মেক এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, এরপরে কিন্তু আরেকটি ভার্ব আসে নাই। তার মানে আমরা বোঝার চেষ্টা করব প্রযোজক ক্রিয়া তখনই হবে যখন এই মেক ভার্বের পরে কি থাকবে, আরও একটি ভার্ব। মেকের পরে কি থাকবে, আর একটি ভার্ব, আর সেই ভার্বটাকে আপনাকে কি করতে হবে, কারেকশন করতে হবে। সেই ভার্বটাকে আপনাকে কি করতে হবে, কারেকশন। ওকে, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। সব সময় যে হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প এগুলো পজিটিভ হবে তা নয়। শর্ত হলো পজিটিভ ভার্ব হওয়ার এই ভার্বগুলির পরে থাকবে একটি, আমরা জানি ভার্বের পরে যদি কোনো কিছু বসে সেগুলো হয় অবজেক্ট। তার মানে আমরা বুঝবো ভার্বের পরে অবজেক্ট থাকে, আমরা জানি ভার্বের পরে যে কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টের পরে যদি আরেকটি ভার্ব আসে, আরেকটি ভার্ব, তাহলে এই ভার্বটা নিজে বাক্যে অংশগ্রহণ করে তার কাজটা কাকে দিয়ে করায়, এই ভার্বটাকে দিয়ে সম্পাদন করায়। বোঝা গেছে যে তাহলে সংজ্ঞার সাথে স্ট্রাকচারের কি ধরনের মিল রয়েছে। এই জায়গাটা যদি আপনারা একেবারে না বুঝতে পারেন তাহলে বেসিকটি স্ট্রং হবে না। বেসিকটি স্ট্রং না হলে ভর্তি পরীক্ষা না, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার কিছু করতে পারবেন না। এই পাং পুং টাইপের ডিজিটাল ক্লাস বা মানে কি বলবো যেটাকে হুড় হামাশা, চিল্লায় চিল্লায় কথা বলা, এগুলো দিয়ে না আসলে ইংরেজি খুব একটা ভালো মানের ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে গেলে আপনাকে স্লো প্রসেস, খুব ডিপ প্র্যাকটিস এবং খুব সুন্দর একটা কম্প্রিহেনশন সেটা হাতে নিয়ে যে বেসিকটা স্ট্রং আছে, এরপরে আমি এমসিকিউ প্রশ্নে গেলে কেন এই প্রশ্নটা হয়েছে, কেন এই প্রশ্নটা হয় নাই, আপনি যতক্ষণ না পর্যন্ত এতটুকুতে ইংরেজি কিন্তু ভাই এত সহজ ব্যাপার না। এবং আমাদের বেসিক যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছে আমাদের বেসিক প্রবলেমই থাকে ইংরেজিতে। সুতরাং ইংরেজিতে শুধু সহজ সহজ কিছু রুলস এগুলো জানলে চলবে না। ইংরেজিতে যেটা পড়বো, যেমন ভার্ব, এই যতগুলো টপিকস আমি লিখেছি, এরকম একটা টপিকস থেকে আমাকে কোনো প্রশ্ন করে কোনো প্রশ্নকারী আমাকে আটকাতে পারে না। নির্দিষ্ট একটা বই নিয়ে আমি এই সবগুলো সেগমেন্টের ওপরে আমার খুব ভালো একটা প্রিপারেশন আছে। এই জায়গার নামই হলো আপনার নিজেকে প্রথমে কনফিডেন্সিয়াল করা, রিলায়েবিলিটি অর্জন করা, যে আপনি আপনার গোলে পৌঁছাবেন কিনা। প্রথমে নিজের উপরে কনফিডেন্ট অর্জন করা। হ্যাঁ, তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে সবসময় বেস্ট কোনো কিছুর সাথে থাকতে হবে, বেস্ট। ঠিক আছে? তো এই জন্য আপনার যতক্ষণ না আপনার বেসিক স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভর্তি পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবেন না। সো পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া কখন হবে, এই 5টা ভার্ব পজিটিভ, এরপরে আসবে একটি অবজেক্ট, এরপরে যদি আরেকটি ভার্ব আসে তাহলে এই ভার্বটা এটা হতে পারে হ্যাভ, মেক, গেট, লেট, হেল্প। এই অবজেক্টকে সাহায্যে এই ভার্বকে দিয়ে তার কাজ কি করবে, তার কাজ কমপ্লিট করবে। হ্যাঁ, তার কাজ করাবে, তার কাজ করাবে। দেখেন প্যাসিভের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। তার মানে হেল্প কোনো একটা অবজেক্টকে সহযোগিতা করে আরেকটি ভার্বকে দিয়ে যদি কাজ করায় তাহলে আমরা বলবো যে হেল্প ভার্বটা পজিটিভ ভার্ব। যেমন একটি প্রশ্ন যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন যে এটা পজিটিভ ভার্ব। আপনি বললেন আই হ্যাভ এ কাউ, আরেকটি শব্দে বলছেন আই হ্যাভ নিতু, ডু, ডাজ, ডিড, ডান মাই ওয়ার্ক। ওকে, প্রথম বাক্যটার দিকে আমরা একটু লক্ষ্য করব। আই হ্যাভ এ কাউ, এখানে হ্যাভ প্রিন্সিপাল ভার্ব, পজিটিভ ভার্ব না। আই হ্যাভ নিতু, আই হ্যাভ নিতু, হ্যাভের পরে কি আছে, অবজেক্ট, তারপরে আবার আরেকটা কি আছে, ভার্ব। তার মানে আমি বুঝছি, দেখেন বাক্যটা এরকম যদি হয় আই হ্যাভ নিতু, আর মনে রাখবেন হ্যাভের পরে যদি অবজেক্টটা প্রাণীবাচক অথবা যাদেরকে আমরা বলবো ডুয়ার, সাবজেক্ট কত প্রকার, 2 প্রকার।
একটা হচ্ছে অ্যানিমেটেড আর একটা ইনঅ্যানিমেটেড। অ্যানিমেটেড মানে যার জীবন আছে, যে কোনো কাজ করতে পারে, তাই তার নাম আমরা লিখবো ডুয়ার। ভালোভাবে মনে রাখবেন, অ্যানিমেটেড নিতু, সে কাজ করতে পারে, তাই তাকে আমরা বলবো ডুয়ার, এবং তার কিন্তু জীবন আছে, যে কোনো কিছু জীবন থাকলে সে কিন্তু সে কাজটা করতে পারে, এবং তার জন্য তাকে আমরা বলবো কি ডুয়ার। যদি কোনো পজিটিভ ভার্বের পরে ডুয়ার বসে এবং সেটা যদি হ্যাভ হয়, হ্যাভ ভার্বের পরে যদি ডুয়ার হয়, পরবর্তী ভার্বের হবে বেস ফর্ম। পরবর্তী ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। আবারও বলছি, যদি কোনো ভার্ব পজিটিভ হয়ে যায় এবং সেটা যদি হ্যাভ ভার্ব হয়, হ্যাভের পরের অবজেক্টটা যদি হয় ডুয়ার বা অ্যানিমেটেড, যার জীবন আছে বা কাজ করতে পারে, এক কথায় অ্যাক্টিভ, তাহলে তাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। আর অ্যাক্টিভ হলে অবশ্যই ভার্বের কোন ফর্ম করতে হবে? হ্যাভের জন্য ভার্বের বেস ফর্ম করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি, দেখেন অর্থটা কেমন আসবে। আই হ্যাভ নিতু ডু মাই ওয়ার্ক। আই হ্যাভ নিতু ডু মাই ওয়ার্ক। আমার জন্য নিতু আছে কি করার জন্য? আমার কাজটা করার জন্য। দেখেন তো, এই হ্যাভ কি বাকি কোনো কাজ করছে? নো, নিতুকে দিয়ে ডু মাই ওয়ার্ক, এই ডু মাই ওয়ার্কটা কার কাজ করছে বলেন তো? আয়ের কাজ করছে। তার মানে পজিটিভ ভার্বের কাজ হলো নিজে বাক্যে কোনো কাজ সাবজেক্টের জন্য করবে না, তা না করে অবজেক্টকে দিয়ে তার কাজটাই করায় নিবে। তার মানে প্রযোজকের কাজ কি বলেন? টাকা দিবে, শাহরুখ, সালমান, আমির বা আমাদের যারা অ্যাক্টার্স বা অ্যাক্ট্রেসরা আছেন তারা কাজ করবে, ডিরেক্টর পরিচালনা করবে, মুভিটা সম্পাদন হবে, পুরো প্রফিটটা আবার কার ঘরে চলে আসবে? প্রডিউসারের ঘরে। সুতরাং পজিটিভ ভার্বকে আমরা বলবো প্রডিউস ভার্ব, বা যেটাকে প্রযোজক ক্রিয়া আমরা বলবো। তার মানে উনি বাক্যে অংশগ্রহণ করে নিজে কাজ না করায় অন্যকে দিয়ে কাজ করাবেন। তো আমরা এখন চলে যাব পজিটিভ ভার্বের নিয়মে। আমার মনে হয় আপাতত আপনারা বুঝেছেন কি না, মানে এই পর্যন্ত এই জায়গাটা পজিটিভ ভার্ব সম্পর্কে যে কথাটা বললাম সেটা হলো পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসেছে কি না, এটা আমি বুঝবো কি না, সেই ব্যাপারটা আমাকে প্রথমে জানতে হবে। জাস্ট আমি আনসার আপনাদের কাছ থেকে চাই, ইয়েস অর নো। আপনারা বুঝেছেন কিনা? যারা যারা বুঝতে পেরেছেন ইয়েস কমেন্ট করবেন, আর যারা যারা বোঝেন নাই তারা আমাদেরকে নো কমেন্টে জানাবেন। এখনই 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 আমাদেরকে কমেন্টটা করেন। সাদিয়া সুলতানা বলছেন বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে ভাইয়া। আফরোজ খানম আমাদেরকে বলছেন ক্লিয়ার, আমাদের কেনামুল বলছেন ক্লিয়ার হয়েছে। সবার কমেন্ট জানতে চাই। ফজলু বলছেন ক্লিয়ার, তিশা বলছেন হ্যাঁ ভাইয়া আমরা বুঝতে পেরেছি। ফয়সাল আমাদের সাথে আছেন, বলছেন জি ভাইয়া বুঝতে পেরেছি। তামান্না ইসলাম, কথাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। অন্যরা যেভাবেই বলুক না কেন, বা অনেক ডিজিটাল ক্লাসের আয়োজন করে আপনাকে চমকপ্রদ কিছু দেখানোর চেষ্টা করুক না কেন, আপনার বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনাকে এই চমক দিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনাকে ঢোকাতে পারবে না। চমকের থেকে বড় চমক হলো আপনাকে যেটা করতে হবে সেটা হলো বেসিক স্ট্রং থাকতে হবে। প্রশ্নে আমি হ্যাভ দেখলেই বুঝবো এটা প্রিন্সিপাল ভার্ব না পজিটিভ ভার্ব, এটা যদি আপনি না বুঝতে পারেন, পরবর্তী পরীক্ষায় আপনি পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন 10টা প্রশ্ন আসলেও আপনি একটার উত্তর করতে পারবেন না। সোমাইয়া ইসলাম আমাদেরকে বলছে জি ভাইয়া আমরা বুঝতে পেরেছি। রবিউল ইসলাম আমাদেরকে বলছে জি বুঝতে পেরেছি। নীল প্রজাপতি বলছে জি বুঝতে পেরেছি। আমাদের সাথে রয়েছেন ফেরিওয়ালা, বুঝতে পেরেছে। খাদিজা আক্তার, সবার কমেন্ট চাই, একসাথে সবাই কমেন্ট করলে খুব ভালো লাগবে। রোকেয়া সুলতানা বলছেন বুঝতে পেরেছি। তার মানে কমেন্ট চলতেই, এর মোমেন্টে আমার বোঝানোটাও চলতে থাকুক, দুইটা বিষয় একসাথেই চলতে থাকুক। তাহলে আমরা বুঝলাম যে পজিটিভ ভার্ব হওয়ার শর্ত হলো সব জায়গায় যে পজিটিভ ভার্ব হবে তা নয়, পজিটিভ ভার্ব নিজে কাজ না করায় অন্য আরেকটি ভার্বকে দিয়ে কাজ করাবে। তার মানে পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বাক্যে যদি সেটা হয় পজিটিভ ভার্ব, এরপরে বসবে একটি অবজেক্ট, তারপরে বসবে অন্য একটি ভার্ব। এই ভার্বের ফর্মটা নিয়ে আজকে আমাদের কাজ। এটা হলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার। পজিটিভ ভার্ব, অবজেক্ট, অন্য একটি ভার্ব। তাহলে প্রশ্নে আমাদের বোঝা গেল যে আমরা পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন পেয়েছি। এখন আমরা পড়ব পজিটিভ হ্যাভের ব্যবহার। পজিটিভ হ্যাভের ব্যবহার, পজিটিভ হ্যাভ পজিটিভ হওয়ার শর্ত, তাহলে এখানে লিখব পজিটিভ হ্যাভ, এরপরে আসবে একটি অবজেক্ট, তারপরে আসবে ভার্ব। পজিটিভ হ্যাভ, অবজেক্ট, ভার্ব। যদি এরপরে পজিটিভ হ্যাভের পরে একটি অবজেক্ট আসে, এরপরে যদি আরেকটি ভার্ব আসে, তাহলেই তা পজিটিভ হবে, আদারওয়াইজ না। তো পজিটিভ হ্যাভের ব্যবহার হলো জাস্ট এই হ্যাভ, এরপরে দেখেন যে অবজেক্টটা আসবে, এই অবজেক্টটা আমার ভাষায় আমি বলি প্রাণী, কেউ কেউ বলেন এটাকে ডুয়ার।
আবার কেউ কেউ বলেন এটাকে অ্যাক্টিভ। যাই হোক না কেন এই তিনটা শব্দ মাথার মধ্যে রাখবেন, যেটাই হবে সেটার জন্যই আপনি প্রস্তুত থাকতে হবে। পজিটিভ হ্যাভ বসেছে কোনো বাক্যে, অবজেক্টটার দিকে লক্ষ্য করবেন, অবজেক্টটার জীবন আছে কিনা, অ্যানিমেটেড কিনা, ডুয়ার কিনা, সে কাজ করতে পারে কিনা, বা অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে কিনা। অ্যাক্টিভ বলতে আসলে আমরা জানি কোনো প্যাসিভ যেটা অপ্রাণী সেটা কিন্তু নিজের কাজ করতে পারে না, সেটা অন্য একজনকে দিয়ে করাতে গেলে কিন্তু আমাদের ভার্বের কোন ফর্ম থাকে, V3 ফর্ম থাকে। সেই জন্য আমরা অ্যাক্টিভ হলে আমরা লিখি V1 ফর্ম, আর যদি প্যাসিভ হয় তাহলে আমরা লিখি V3 ফর্ম, মানে কাজটা হয়ে গেছে এমন বোঝায় পাস্টে। তো আমরা দেখব পজিটিভ হ্যাভের পরের অবজেক্টটা যদি হয় প্রাণীবাচক, অ্যানিমেটেড, ডুয়ার অথবা অ্যাক্টিভ, আমরা ভার্বের করে দিব সোজা বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম করে দিব? বেস ফর্ম। তো পজিটিভ হ্যাবের ব্যবহার হলো, পজিটিভ হ্যাবের পরে যদি অবজেক্টটা হয় ডুয়ার, প্রাণী, অ্যাক্টিভ, ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এই ধরনের একটি প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, আপনারা উত্তর করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন। I had Rohim dash my clothes. A washed, B wash, C washing, D WASHES washes. Okay, I had Rahim washed my clothes, wash my clothes, washing my clothes, washes my clothes. উত্তর কোনটা হবে কমেন্টে জানান। ওকে, দেখি আপনাদের কমেন্ট। সবাই বলছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই এই মোমেন্টে। আনিকা রয় আমাদেরকে বলছেন আনসার হবে ডি। আনসার ডি বলেছেন। কেন আনসার ডি? আতিক আহমেদ আমাদেরকে উত্তর করেছেন। ফরিদ হোসাইন আচ্ছা বি, কারণ রহিম অ্যাক্টিভ। রায়হান বলছেন ওয়াশেস। পল্লব বলছেন 2-এর এ নাম্বার হবে ওয়াশড। সাদিয়া বলছেন রিপেয়ার্ড। আবদুল্লাহ আল মামুন বলছেন রিপেয়ার্ড। 2 নাম্বারের উত্তর আপনারা করেছেন। ওকে, সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন। মনোযোগ, মনোযোগ এটাই সবচেয়ে জরুরি। নিখুঁত ব্যবহার, চোখের গভীর ব্যবহার করা। যারা চোখের প্রচণ্ড গভীর ব্যবহার করতে পারে তাদের একটা বড় সুবিধা আছে, অসুবিধাও আছে। 40 পরবর্তী সময় তাদের চোখের লেন্স ব্যবহার করতে হয়, বাট 40 পরবর্তী আগের সময়ের সফলতা যদি তারা চায়, তাদের চোখের ব্যবহারটা শুধু ব্যবহার না, এক চোখের ব্যবহার 2 প্রকার। একটা জাস্ট ভিউজ, আর একটা হচ্ছে ইফেক্টিভ ভিউজ। ইফেক্টিভ ভিউয়াররা কখনোই চোখের মধ্যে শুধু দেখার জন্য দেখবে না, সব দেখবে। যেমন কীরকম দেখবে? আই হ্যাড,
এখানে তো হ্যাভ ছিল না, হ্যাড। হ্যাড হতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাডও পজিটিভ হতে পারে, হ্যাভের পাস্ট হ্যাড। তার মানে এরপরে আছে কে? রহিম। রহিমের কি রয়েছে? কাজ করার ক্ষমতা রয়েছে, মানে অ্যাক্টিভ। সে একজন ডুয়ার, তাই সে কাজ করতে পারে এবং সে প্রাণী। সুতরাং এরপরে হবে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম আছে কোনটা? অপশনস বিতে, ওয়াশ। অপশনস বিতে। তাহলে আই হ্যাড রহিম ওয়াশ মাই ক্লথস। আই হ্যাড রহিম, আমার জন্য রহিম আছে আমার জামা কাপড় কাচার জন্য। আমার রহিম আছে জামা কাপড় কাচার জন্য, বা আমার জামা কাপড় রহিম কি করে দেয়? পরিষ্কার করে দেয়, ওয়াশ করে দেয়। সো ওপরের বাক্যটা যদি আমরা দেখি, নীলা হ্যাভ দ্য কার। আসলে দি কার যদি আমরা দেখি, বস্তু। দি কার কি? বস্তু। ইনঅ্যানিমেটেড, অপ্রাণীবাচক। দি কার কখনোই নিজেকে রিপেয়ার করতে পারে না, অন্য কেউ রিপেয়ার করে দেয়। সুতরাং এটা কোন সেন্সে রয়েছে? প্যাসিভ সেন্স। তার মানে আমরা বুঝতে পারবো অবজেক্ট কত প্রকার। এখান থেকে একটা ধারণা চলে আসবে, অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। অবজেক্ট কত প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাক্টিভ অবজেক্ট, আরেকটা হলো প্যাসিভ অবজেক্ট বা সাবজেক্ট, যেটাই হোক না কেন, দুই প্রকার, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। একটা কাজ করার ক্ষমতা রয়েছে তাই তাকে বলি ডুয়ার, কাজ করার ক্ষমতা না থাকার কারণে তাকে বলি রিসিভার। আচ্ছা, যে কাজ করতে পারে তাকে আমরা বলি কি? অ্যাক্টিভ সেন্স। অথবা যারা কাজ করতে পারে তাদেরকে আমরা বলি অ্যানিমেটেড। আসলে অ্যানিমেটেডরাই কাজ করতে পারে, অ্যানিমেটেডের প্যাসিভ হয় না তা না, কিন্তু কাজ করার কথা বলেছি, করতে পারে, যেহেতু কাজটা করে নিতে হবে কাউকে দিয়ে। সুতরাং এখানে অ্যানিমেটেড হলেই সেটা হয়ে যাবে অ্যাক্টিভ সেন্স। আর যারা কাজ করতে পারে না আমরা জানি তারা হচ্ছে কি? ইনঅ্যানিমেটেড। কতগুলো ধারণা নতুন পেয়েছেন সেটা নিয়ে একটু চিন্তা করবো। অনেকেই বলেছে শুধু ডুয়ার আর রিসিভার, অনেকের মধ্যে অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে ঝামেলা থেকে যায়। অ্যাক্টিভ আর প্যাসিভ হলো একটাই জিনিস, যদি কোনো বস্তু হয় সে তার নিজের কাজ করতে পারে না, অন্য কেউ করায় দেয়। বুক হ্যাজ বিন রিটেন, বুক নিজে লিখতে পারে না, বুক কেউ কি করা হয়? বুক কেউ লিখে দেয়। সুতরাং বুক হচ্ছে অবশ্যই রিসিভার, ইনঅ্যানিমেটেড এবং প্যাসিভ। কিন্তু ওই জায়গায় যদি কোনো একটা ব্যক্তির নাম থাকতো তাহলে সে বইটা লিখতে পারে, এই জন্য তাকে বলবো অ্যাক্টিভ, মানে তার জীবন আছে তাই তাকে বলবো অ্যানিমেটেড, এবং সে কাজ করতে পারে তাই তাকে আমরা বলবো ডুয়ার। তাহলে অবজেক্ট দুই প্রকারেরই হয়, একটা হলো ডুয়ার আর একটা হলো রিসিভার, বা অ্যাক্টিভ প্যাসিভ, অথবা অ্যানিমেটেড ইনঅ্যানিমেটেড। যেটাই বলি না কেন, আমাদের রুলস হলো হ্যাভের ব্যবহারের জন্য যদি হ্যাভের পরের অবজেক্টটা যদি হয় ডুয়ার, কাজ করার ক্ষমতা থাকে, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। আর যদি কাজ করার ক্ষমতা না থাকে, যেমন কার বা বস্তু যদি হয়ে যায়, তাহলে হবে ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। ভার্বের কোন ফর্ম? V3। আমরা দেখতে পাচ্ছি অপশন একে আছে রিপেয়ার্ড, ভার্বের V3, উত্তরটা হলো রিপেয়ার্ড। 2 নম্বরে আছে রিপেয়ার, বেস ফর্ম, হবে না। 3 নম্বরে আছে রিপেয়ারিং, হবে না। এখানে আছে রিপেয়ার্স, এটাও হবে না। সো আমাদের উত্তরের দিকে গেলে আমাদের মাথাটা ইফেক্টিভ ভিউজ দেওয়ার চেষ্টা করতে হবে, দেখতে হবে হ্যাভ বা হ্যাড বা হ্যাভ যাই হোক না কেন, তারপরে অবজেক্টটা কোন ফর্মে আছে, প্রাণী না অপ্রাণী, অ্যাক্টিভ না প্যাসিভ, ডুয়ার না রিসিভার। এরপরের ভার্বটা বসবে, যদি হয় ডুয়ার ভার্বের বেস ফর্ম, আর যদি হয় রিসিভার ভার্বের V3 ফর্ম। তাহলে হ্যাভের জন্য ব্যবহার দুইটা, আমরা এটাকে লিখে ফেলবো। এরপরে প্র্যাকটিস ইংলিশ ফ্রম ইংলিশ পাওয়ার বুক, এখান থেকে প্র্যাকটিস করে ফেলবেন, এটা নিয়ে নেবেন। এবং অর্ডার করার জন্য এই বইটাকে আপনারা কুরিয়ারে বা যে কোনোভাবে অর্ডার করার জন্য আমি আপনাদেরকে প্রসিডিউরটা একেবারে শেষ সময়ে বলে দিচ্ছি কিভাবে বইটা আপনারা হাতে পাবেন। তো আমরা এখানে যে বিষয়টিতে আসতে পেরেছি, পজিটিভ ভার্বের পরে অবজেক্ট, ভার্ব এটাই কারেকশন করা আমাদের মূল জায়গা। হ্যাভের পরে অবজেক্টটা যদি হয় কি? ডুয়ার, তাহলে হবে ভার্বের বেস ফর্ম। যদি হয় রিসিভার, তাহলে হবে ভার্বের V3 ফর্ম। এই ফর্মুলাটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এই ফর্মুলাটা চলতেই থাকবে। তাহলে এই মোমেন্টে আপনাদের সামনে বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে যেতে চাই। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট আনসার দ্য কোয়েশ্চেন। যে ধরনের প্রশ্ন এসেছিল ঠিক সেই ধরনের একটি প্রশ্ন আপনাদেরকে আমি এখন I have Shaheen dash my food. Options A, cooking. Options B, cooks. এখানে কে হবে? কুকিং, কুকস, কুকড, কুক।
I have shine cooking my food, cooks my food, cooked my food, cook my food. আনসার করেন, যদি পারেন তাহলে বুঝবো এ পর্যন্ত আপনাদের মনোযোগ, চোখের ব্যবহার সব কিছুই ভালো ছিল। আমাদেরকে স্বপ্নি লিমন আনসার করে দাঁড়াচ্ছেন ডি নাম্বার অপশনস কুক। আমাদেরকে সিদ্দিক উত্তর করেছেন, মিনহাজ বোরহান উত্তর করছেন, ওকে। সাদিয়া সুলতান আমাদেরকে বলছেন কুক, কুক হবে, সবাই বলেছেন কুক। কেন কুক হবে সেটার এক্সপ্লেনেশন যারা উত্তর এতক্ষণ করে ফেলেছেন তারা আমাদেরকে কমেন্টে জানাবেন, কেন কুক হবে, কেন কুক হবে, কিসের জন্য কুক, কেন কুকিং না বা কেন কুকড না, সেটার উত্তরটা আমাদেরকে জানাবেন। তায়েবা তানজিম অনু আমাদেরকে উত্তর জানাচ্ছেন, নুসরাত জাহান উত্তর জানাচ্ছেন কুক। যারা যারা অপশনস ডি নাম্বার উত্তর করছেন তারা আমাকে জানাবেন কেন, কেন উত্তর শাহিনের পরে কুক হলো। শাহিনের পরে তো অনেক সময় কুকস হয়, শাহিনের পরে, শাহিন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শাহিন থার্ড পারসন সিঙ্গুলার। অনেকেই পরীক্ষার হলে এরকম ভুল করবেন, শাহিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস অথবা ইএস, ভার্বের কি করে দিতে হয় সিঙ্গুলার ফর্ম। কিন্তু শাহিনের সাথে কেন কুকস হলো না, এটার উত্তরটা করবেন, কেন কুকস হলো না, এর জন্য কি আগের হ্যাভ ভার্বটা দায়ী? আচ্ছা, যদি হ্যাভ পজিটিভ হয় তাহলে পজিটিভের রুলসটা বসার সম্ভাবনা আছে। এরকম করে আমাকে একটা কমেন্টে জানান, কুকিং হলো না কেন, কুকড হলো না কেন, কেনই উত্তর আপনারা সবাই করলেন কুক, সেটা আমাকে কমেন্টে জানাতে থাকেন, তাহলে বুঝবো যে আপনাদের নলেজ হয়েছে, ব্যাপারটা অ্যাকুইজিশনে গেছে। এরপরে চলে যাব আমরা পজিটিভ গেটের ব্যবহার, পজিটিভ গেট, পজিটিভ গেটের ব্যবহার, পজিটিভ গেট, পজিটিভ গেটের ব্যবহার। পজিটিভ গেটের পরে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট দুই প্রকার। প্রথম অবজেক্টটাকে লিখলাম ডুয়ার বা প্রাণী, নিচের অবজেক্টটাকে আমরা লিখলাম রিসিভার, অথবা ধরে নিলাম প্যাসিভ, অথবা ধরে নিলাম অপ্রাণী, যেটাই বলি না কেন বস্তুবাচক। আর এটাকে ধরে নিলাম প্রাণীবাচক অথবা ডুয়ার। আমি বলতে চাচ্ছি একটাই কথা, অবজেক্টটা যদি হয় নিজের কাজ করতে পারে, ডুয়ার অথবা অ্যাক্টিভ সেন্স। এটা গেটের পরে যদি অবজেক্ট থাকে প্রাণীবাচক বা ডুয়ার, তাহলে আগে হ্যাভের জন্য আমরা করেছিলাম ভার্বের বেস ফর্ম, কিন্তু গেটের জন্য আমরা করব টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে হ্যাভের জন্য আর গেটের মধ্যে তফাৎ কোথায়? গেটের পরে যদি হয় প্রাণীবাচক অথবা ডুয়ার, তাহলে ওই জায়গায় ছিল V1, কিন্তু এখানে হবে টু প্লাস ভার্বের V1। তফাৎটা কোথায়? এই জায়গাটা যারা মার্ক করতে পারবে তাদের আর কখনোই কি হবে না, ভুল হবে না। কিন্তু অবজেক্টটা যদি হয় রিসিভার, তাহলে তার জন্য রুলসটা কি থাকবে? ঠিকই থাকবে, ভার্বের কনফার্ম হবে V3 ফ্রম। সুতরাং আমরা গেটের ব্যবহারটা শর্টকাট করে লিখে ফেলি সবাই। Rafsan gate his teacher math to solve solves solving solve. Rafsan gate his teacher to solve the math, solves the math, solving the math, solve the math. Get, look at this, his teacher, look at this. Rafsan gate his teacher. আমরা গেট, তারপরে কি পেয়েছি? অবজেক্ট।
এরপর একটা ভার্ব পেয়েছি, তার মানে বুঝেই নিব গেট এখানে কি ভার্ব, পজিটিভ ভার্ব। প্রথম ধারণা এটা আসতে হবে, এটা পজিটিভ থেকে প্রশ্ন হয়েছে। পজিটিভ গেটের ব্যবহার আমরা জানি, যদি এরপরে হয় কোনো কাজ করতে পারে মানে অ্যাক্টিভ, টিচার কিন্তু ম্যাথটা সলভ করতে পারে, তার মানে উনি অ্যাক্টিভ, তার মানে উনি হচ্ছেন এখানে ডুয়ার। অথবা দেখেন টিচারের কিন্তু কি রয়েছে, প্রাণ রয়েছে, তারপর যেটা দিয়েই আমরা ভাবি না কেন টিচারই এই ম্যাথটা সলভ করতে পারে। তাহলে আমরা বলেছি যদি অবজেক্টটা হয় ডুয়ার, তাহলে তারপরে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা সলভ দিতে পারছি না, সলভিং দিতে পারছি না, উত্তর চলে যাবে আমাদের টু সলভ ম্যাথ, টু সলভ দ্য ম্যাথ, টু সলভ ম্যাথ। সো বুঝতে পেরেছেন মনে হয় এই ব্যাপারটা। একটু দ্রুত আগাই, আরও কয়েকটি ব্যবহার রয়েছে। আরেকটা যদি আমি দেই, Rafsan got the pen দেখেন অপশনসে যদি এখানে দেই, কোনো ব্লার হয়ে গেছে বা ঝামেলা দেখা যায় না একেবারে। Oh. Oh. হ্যাঁ, ঠিক আসছে। ওকে। Rafsan got the pen to write written, writes, writing. Rafsan got the pen to write the paper, written the paper, writes the paper, writing the paper. Got তার মানে গেটের পাস্ট গট, এরপরে দ্য পেনই লিখে না দ্য পেন দিয়ে কেউ লিখে। সো দ্য পেন টু রাইট দ্য পেপার, রিটেন দ্য পেপার, রাইটস দ্য পেপার, রাইটিং দ্য পেপার। এই জায়গার উত্তরটা করার চেষ্টা করেন সবাই, সবার কাছ থেকে এটার উত্তর আশা করছি সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের মনে হচ্ছে আপনার ফোনে একটু ঝামেলা থাকতে পারে, সবার কাছে ক্লিয়ার আছে, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে। আমাদেরকে সবাই সঠিক উত্তর জানাচ্ছেন। রাফসান গট দ্য পেন, রিটেন দ্য পেপার, রাইটস দ্য টু রাইট দ্য পেপার না রাফসান গট দ্য পেন, কারণ কাজটা কিন্তু পেন করে নাই, কে করেছে রাফসান। কাকে দিয়ে করাইছে, পেন দিয়ে করাইছে। সো পেন দিয়ে যদি করাই নেয় রাফসান, তাহলে রাফসানের পরে যে গট বসেছে সেটা হয়ে গেছে পজিটিভ, এবং পেন সে আর কি নেই, সে এখন অপ্রাণীবাচক বা রিসিভার, সে এটা দিয়ে রাফসান কাজটা করাই নিছে। সো রিটেন রহস্যময়ী মনি বলছেন রিটেন। সবাই আমাদেরকে একসাথে উত্তর করার চেষ্টা করছেন। সাবরিন জাহান সেতু বলছেন রিটেন হবে ভাইয়া, মিনহাজ বোরহান রিটেন হবে ভাইয়া। সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন এসেছিল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছিল, সেরকম একটি প্রশ্ন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা আমাদেরকে উত্তর করবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্ন সেটা আমি লিখে দিচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল লেটস গেট সাম অফ আওয়ার মানি, লেটস গেট সাম অফ আওয়ার মানি। এরপরে ছিল ড্যাশ ফর ডলার্স, ড্যাশের পরে ফর ডলার্স। অপশনস এ, উত্তর অপশনস দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অপশনস হচ্ছে এক্সচেঞ্জড, অপশনস বি এক্সচেঞ্জিং, অপশন সি exchange, option D exchanges, GES, exchanged for dollars, exchanging for dollars, exchange for dollars, exchanges for dollars।
উত্তর করার চেষ্টা করেন। লেটস গেট সাম অফ আওয়ার মানি, লেটস গেট সাম অফ আওয়ার মানি, সাম অফ আওয়ার মানি ফর ডলার্স, exchanged for dollars, exchanging for dollars, exchange for dollars, exchanges for dollars. এই প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, প্র্যাকটিস কোয়েশ্চেন। সো উত্তর টাইপ করে লিখেছেন সবাই, আমাদেরকে সবাই লিখছেন অপশনস নাম্বার এ। উত্তর হয়েছে অভিজিৎ কুমার মণ্ডল সঠিক উত্তর দিয়েছেন। জুই আক্তার আমাদের সাথে সঠিক উত্তর দিয়ে জানাচ্ছেন এক্সচেঞ্জড, আমাদেরকে রহস্যময়ী মণি উত্তর করেছেন। মোহাম্মদ হাবিবুল্লাহ বলছেন এক্সচেঞ্জ, জুই আক্তার বলছেন এক্সচেঞ্জ, মিনহাজ বোরহান বলছেন এক্সচেঞ্জড হবে, এক্সচেঞ্জড হবে। সবার কমেন্ট চাই, সবাই যেন একসাথে কমেন্ট থাকে, সবার কমেন্ট চাচ্ছি আমরাই। উপমা আমাদেরকে এক্সচেঞ্জ করেছেন, এক্সচেঞ্জ করেছেন না এক্সচেঞ্জ উত্তর করেছেন। তাইবা তানজিম মনু আমাদেরকেও সঠিক উত্তর করেছেন। আল কোরশি আরশ আমাদেরকে উত্তর করেছেন। নাদি ইসলাম আমাদেরকে উত্তর করেছেন। ফাহাদ খান আমাদেরকে উত্তর করেছেন। খাদিজা রুনা আমাদেরকে উত্তর করেছেন। আমাদেরকে উত্তর করছেন উম্মে মারিয়াম বাবু আমাদেরকে উত্তর করেছেন। আমাদেরকে সবাই সঠিক উত্তর করেছেন, সবাই সঠিক উত্তর করেছেন। এবং যে ব্যাপারটা সেটা কি, সেটা হলো আমাদের গেট আছে, গেটের পরে অবজেক্ট এবং তারপরে আরেকটি ভার্ব, তারপরে বুঝে গেছি গেট পজিটিভ ভার্ব। আমরা জানি সাম অফ আওয়ার মানি, সাম আওয়ার এখানে সাবজেক্ট না, সাম অফ আওয়ার মানি, মানি 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 অবজেক্ট। মানির কি কোনো কাজ করার ক্ষমতা আছে? মানি কি নিজে এক্সচেঞ্জড হয়ে যায় না কেউ তাকে এক্সচেঞ্জ করে? অবশ্যই আমরা বলবো মানিকে কেউ এক্সচেঞ্জড করে। তার মানে মানিটা কি বলেন? রিসিভার। এবং আমার মানিকে জানি সেটা কি বলেন? প্রাণী না অপ্রাণী? অপ্রাণী, ইনঅ্যানিমেটেড। এবং আমরা যদি তাকে বলতে চাই সেটা কি, সেটা হচ্ছে প্যাসিভ। সো মানিকে দিয়ে কেউ এক্সচেঞ্জ করায়, সুতরাং আমরা ভার্বের কোন ফর্ম দিয়ে দিব? আমরা জানি গেটের পরে রিসিভার থাকলে ভার্বের কোন ফর্ম? V3 ফর্ম। ওকে, সুতরাং এই ব্যাপারটা আমাদের দ্বিতীয় নলেজ। আমরা কজেটিভ হ্যাভের ব্যবহার পড়েছি, কজেটিভ গেটের ব্যবহার পড়েছি। কজেটিভ হ্যাভের জন্য অবজেক্ট ডুয়ার হলে ভার্বের বেস ফর্ম, রিসিভার হলে V3 ফর্ম। গেটের জন্য যদি হয় ডুয়ার তাহলে 2+V1। তাহলে ঝামেলাটা কোথায়? হ্যাভের সাথে গেটের, সেই জায়গাটা মাথায় রাখার চেষ্টা। হ্যাভের সাথে গেটের ঝামেলাটা হলো যদি পজিটিভ হ্যাভ হয় তাহলে ভার্বের বেস ফর্ম হয়, যদি ডুয়ার হয়, যদি সেটা হয়ে যায় ভার্বের, যদি হয় যে গেট তাহলে তার জন্য হয় ইনফিনিটিভ, আরেকটা জায়গায় হয় ভার্বের বেস ফর্ম। এরপরে আমরা চলে যাব কার ব্যবহারে? পজিটিভ, পজিটিভ মেকের ব্যবহার। পজিটিভ মেক, পজিটিভ মেকের ব্যবহারের জায়গাটা সহজ এবং ডিফারেন্ট। পজিটিভ মেক, পজিটিভ মেকের পরে ডুয়ার বা রিসিভার যাই থাকুক না কেন ভার্বের হবে বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এটা একটু আমাকে এই জায়গাটার জন্য আমার এক্সপ্লেনেশন আছে, সেটা পরে বলবো। পজিটিভ মেক, কোনো বাক্যে যদি পজিটিভ মেক হয় তারপরে যে অবজেক্টটা আসবে সে অবজেক্টটা ডুয়ার বা রিসিভার। আমরা এর আগে ডুয়ারের জন্য পড়েছি বেস ফর্ম, কোনো জায়গায় 2+ ভার্ব। কিন্তু পজিটিভ মেকের জন্য ডুয়ার হোক বা রিসিভার হোক ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। বিশ্ববিদ্যালয়ে এসেছে এরকম একটি প্রশ্ন আমি আপনাদেরকে দেই। অপর্ণা makes me dash the poor. Aparna makes me HELPING helping the poor. B number HELPES helps the poor. HELP help the poor. D number HELPED help the poor. উত্তর করেন কোনটা হবে? অপর্ণা makes me, অপর্ণা মেক্স মি, হেল্পিং দ্য পোর, হেল্পস দ্য পোর, হেল্প দ্য পোর না হেল্প দ্য পোর? উত্তর কোনটা হবে? আমরা সবাই বুঝতে পারছি মেক্স, তারপরে মি আছে, এরপর আরেকটি ভার্ব, তার মেক এখানে পজিটিভ ভার্ব হয়ে গেছে। আর মেকের জন্য ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন উত্তর চলে যাবে সবসময় ভার্বের আইএনজি না, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার না, ভার্বের সোজা বেস ফর্ম, ভার্বের সাথে ইডি যুক্ত ভার্বও না। আরেকটা জিনিস মনে রাখবো, মেকের জন্য কখনোই ভার্বের V3 ফর্ম হয় না, কারণ আপনি কোনো কিছু মেক করাই নিচ্ছেন কাউকে দিয়ে মেক কি করছেন দেখেন। মেক পজিটিভের জন্য কেন V3 হয় না, এই প্রশ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। এই জায়গার ব্যাখ্যা
মেকের জন্য স্বভাবভাবে কি হয়, ভার্বের V1 হয়। তাহলে আমি একটা প্রশ্ন দেই আর ওইটার ব্যাখ্যা পরবর্তীতে দিয়ে দেই। প্রশ্নটা যেটা সেটা হলো okay, Rajiv did not make us dash up our lab reports. A number, TYPE type. B number, TYPING typing. C number, TYPED typed. D number, TYPES types. Rajiv did not make us type up our lab reports. Typing up our lab reports. টাইপড আপ আওয়ার ল্যাব রিপোর্টস না টাইপস? এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে করেন, আমি আপনাদের কমেন্ট পড়তে থাকব। তারপরে আমরা বলেছি যে মেকের জন্য ডুয়ার রিসিভার যাই হোক ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। কিন্তু ওপরেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কেন হয় না V3 ফর্ম রিসিভারের জন্য এই জায়গায়? ওকে, রাজীব ডিড নট মেক। ডিড নট মেক এখানে পজিটিভ, এরপরে আস প্রাণীবাচক, রিসিভার ডুয়ার যাই হোক না কেন ভার্বের কনফার্ম করতে হবে বেস ফর্ম। টাইপ হচ্ছে বেস ফর্ম, টাইপিং হবে না, সি হবে না, ডি হবে না। সুতরাং রাজীব ডিড নট মেক আস টাইপ আপ আওয়ার ল্যাব রিপোর্টস, এটাই হবে সঠিক উত্তর। অনেকেই সঠিক উত্তর করেছেন আমি দেখেছি, কিন্তু বলেছি কেন এখানে রিসিভারের জন্য V1ই হবে, V3 হবে না। দেখেন মেক এই পজিটিভ ভার্ব মেক, মেক মানে কি? তৈরি করা। আপনি যদি কাউকে দিয়ে তৈরি করেও নেন তাহলে অবশ্যই সেটা কি হয়ে গেছে? অ্যাক্টিভেই আছে, মানে তৈরি সেই করবে। কে? কার জন্য? রাজীবের জন্যই তৈরি করা হবে। মেক আস আমাদেরকে দিয়ে, কিন্তু রাজীবের জন্যই কিন্তু তৈরি করা হবে। সো এখানে তৈরি করা, আগের ভার্বটার অর্থ ছিল গেট। গেট মানে পাওয়া, কারোর থেকে পাবেন। এখন যদি সেটা অপ্রাণীর থেকে পান তাহলে V3। হ্যাভ আছে বোঝাচ্ছে, কিন্তু মেক মানে কাউকে দিয়ে তৈরি করা, তাই না? কাউকে দিয়ে তৈরি করা। সুতরাং এটা সবসময় অ্যাক্টিভ অথবা প্যাসিভ, দুটোর জন্যই ভার্বের কনফার্ম হবে বেস ফর্ম। অ্যাক্টিভ বা প্যাসিভ দুটোর জন্য ভার্বের কনফার্ম হবে বেস ফর্ম। সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব মেক এটা মানে তৈরি করা, এটা রাজীবের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং এরপরে প্যাসিভ সেন্স কখনোই হবে না, তৈরি করা হয়েছে কিন্তু। সুতরাং মেকের জন্য কখনোই কোনো প্যাসিভ সেন্স হবে না। এই জন্য মেকের জন্য, মেক পজিটিভ ভার্বের জন্য একটি ইম্পর্টেন্ট ব্যাপার এখানে লিখবো। এখানে লিখেছিলাম এটা কি? গেট। এরপরে আমরা লিখবো কি? মেক। মেকের জন্য সব সময় কি ফর্ম হয়? তার মানে এটা সহজ, মেক যদি কোনো পজিটিভ ভার্ব আমরা পেয়ে যাই তারপরে হবে সবসময় ভার্বের কনফার্ম বেস ফর্ম, সবসময় হবে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা শিখলাম কোনটা? পজিটিভ হ্যাভ, পজিটিভ গেট, পজিটিভ মেক। এরপরে চলে আসি পজিটিভ লেটের ব্যবহার। পজিটিভ ভার্ব লেট, পজিটিভ ভার্ব লেট। পজিটিভ ভার্ব লেটের পরে একই ব্যাপার, যদি থাকে ডুয়ার, যদি থাকে রিসিভার। এইটার সাথে পজিটিভ লেটের সাথে মিল রয়েছে কোন ভার্বের? হ্যাভের। কার মিল রয়েছে? হ্যাভের। পজিটিভ লেটের সাথে মিল রয়েছে কার? হ্যাভের। যদি ডুয়ার হয় তাহলে হবে ভার্বের বেস ফর্ম। কি হবে? ভার্বের বেস ফর্ম। লেটের পরে যদি ডুয়ার হয় হবে বেস ফর্ম, কিন্তু যদি রিসিভার হয় হবে ভার্বের V3 ফর্ম। কিন্তু লেট ইট, দেখেন রিসিভার ইট, জীবন আছে নাই। লেট ইট ডান বলি না, আমরা বলি লেট ইট বি ডান। লেট ইট বি ডান, লেট ইট বি ডান, নাকি লেট ইট ডান বলি? লেট ইট বি ডান। সুতরাং লেটের জন্য রিসিভার যদি হয় ডিফারেন্ট হলো, শুধু V3 হবে না, বি প্লাস V3।
ডিফারেন্টটা কোথায় কোথায়, এরপরে এটার সম্পূর্ণ পার্থক্যটা বুঝাই দিব এবং শর্টকাট করে দিব। আগে বেসিক ক্লিয়ার থাকুক, তারপর শর্টকাট। বেসিক ক্লিয়ার হলে শর্টকাটে আপনি নিজেই বানাতে পারবেন যে এটা এই, এটা এই, এটা এই। সুতরাং আমরা যেটাতে যাব, একটা এক্সারসাইজ। তার মানে আমরা বলেছি লেটের জন্য যদি হয় ডুয়ার, ভার্বের হয় ভি ওয়ান ফর্ম। কার সাথে মিল আছে? হ্যাভের সাথে মিল। হ্যাভের পরে যদি হয় ডুয়ার, ভার্বের ভি ওয়ানের সাথে মিল। কিন্তু মিল নেই কোথায়? লেটের পরে যদি হয় রিসিভার, ভার্বের ভি থ্রি ছিল হ্যাভের জন্য, কিন্তু এখানে ভি থ্রি হবে না, এখানে হবে আমরা জানি বি প্লাস ভি থ্রি। বি প্লাস ভি থ্রি রেমন্ড মার্ফির ভাষায় তাকে কি বলা হয় বলেন? বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ, মনে রাখবেন এটা। আপনার ছোট ভাই বোন যদি প্রশ্ন করে আপু ভি থ্রি তো হচ্ছে আমরা জানি পার্টিসিপল, ভি থ্রি কি? পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু ভি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার বইয়ের মধ্যে রেমন্ড মার্ফি এটাকে রেফার করেছেন, বলেছেন যদি কোনো বাক্যে বি প্লাস ভি থ্রি হয় তাহলে তাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। বিয়ার ইনফিনিটিভ এরকম দেখা যায় খুব কম, সচরাচর। সুতরাং এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, লেটের জন্য যেমন ব্যবহৃত হয়, তাই তাকে বলবো আমরা বিয়ার ইনফিনিটিভ। সুতরাং লেটের জন্য মনে রাখবো রিসিভার যদি হয়ে যায় বি প্লাস ভার্বের কোন ফর্ম হয়? ভি থ্রি ফর্ম। এই পর্যন্ত জায়গা আপনাদের ক্লিয়ার আছে কিনা, বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, পেরেছেন কিনা, তার একটা কমেন্ট চাই, ইয়েস অথবা নো। বুঝতে পারলে ইয়েস, আর যদি বুঝতে না পারেন তাহলে নো কমেন্ট চাই, আমি কমেন্ট করব। লেট, আপনাদের লিমন ভাইয়ার নামটাই লিখি, লিমন। Late me dash the poor. Options A, helps. Options B, help. Option C, to help. Options D, HELPED, helped. উত্তর করার চেষ্টা করেন। লিমন late me helps the poor, help the poor, to help the poor, or help the poor. সাদিয়া সুলতানা আমাদেরকে বলছেন হেল্প দ্য পোর। মিনহাজ বোরহান বলছেন হেল্প, হেল্প। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদেরকে সবাই সঠিক উত্তর দিয়ে জানাচ্ছেন। সবার মনোযোগ, অনেক সুন্দর মনোযোগ আছে। ভাইয়া আপনি কোন জায়গা থেকে কমেন্ট পড়েন? আমার নামটা একবারও বললেন না। আবার যাদের নাম পড়েন তাদের নাম বলার সময় দেখি না। আচ্ছা, মায়া সুলতানা মধু আমাদেরকে এই কমেন্টটা করেছেন। আবারও বলছি, মায়া সুলতানা মধু আমাদেরকে এই কমেন্টটা করেছেন। আমি আপনার কমেন্ট পড়ে ফেলেছি, মনে হয় আপনি খুশি হয়েছেন। মিলন, আপনার কমেন্ট আরও পড়বো, আরও কমেন্ট করতে থাকেন। আসগর হিরন আমাদেরকে উত্তর সঠিক করেছেন। আমাদেরকে আতিক আহমেদ এই মোমেন্টে উত্তর করছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে উত্তর করছেন। রাকিব রায়হান আমাদেরকে স্বপ্ন যখন ঢাবি বলেছেন টু হেল্প। আচ্ছা ভাই, স্বপ্ন যখন ঢাবি তুমি কেন টু হেল্প করলা? বলেছি লেটের জন্য টু হবে না, শুধুমাত্র গেট ছাড়া কোনো জায়গায় টু হবে না। লেটের জন্য অবশ্যই হবে ভার্বের বেস ফর্ম, ডুয়ার হলে ভার্বের বেস ফর্ম। দেখো তো মি 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 প্রাণীবাচক, অ্যাক্টিভ, কাজ করতে পারে। সুতরাং তার জন্য হবে ভার্বের কনফার্ম বেস ফর্ম, তার জন্য হবে ভার্বের কনফার্ম বেস ফর্ম। সুতরাং হাবিবুল হাসান আমাদেরকে উত্তর করছেন হেল্প। ইমরান খান আমাদেরকে এই মোমেন্টে দেখছেন, উত্তর করেছেন। ইসরাত জাহান স্বর্ণা উত্তর করেছেন। মায়া সুলতানা মধু আবারও বলছেন থ্যাংক ইউ সো মাচ। মায়া, আপনাকেও মোস্ট ওয়েলকাম। শুধু এই জায়গায় ওয়েলকাম করছি না, মোস্ট ওয়েলকাম ফর দ্য ফুটপ্রিন্টস অফ ইউ ইন ইউনিভার্সিটি। সবার জন্য এই ব্লেসিংস। আপনারা সবাই যেন আপনাদের স্বপ্নের অন্তত যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনারা যেতে পারেন। পাবলিক বিশ্ববিদ্যালয় ভাই যদি না পড়তে পারেন, মানে এর থেকে বড় ফিলসফি লাইফের মিসিং আর অন্য কিছুই হতে পারে না। মানে পুরো ইউনিভার্সিটি, মানে একটা ইউনিভার্সিটি, এবং সেটা যদি ঢাকার ভেতরের কোনো ইউনিভার্সিটি হয় রেপিউটেড, মানে তার থেকে বড় প্লেজার, বড় ব্লেসিংস
আপনার মনে হয় জীবনে আর অন্য কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, আপনি একটা কলেজে পড়বেন, একটা সামান্য একটা কিছু জায়গার মধ্যে আপনি লিপিবদ্ধ থাকবেন, বাট ইউনিভার্সিটি এটাতে আপনার বিয়ন্ড দ্য নলেজ। আপনি যখন ফার্মাসি ডিপার্টমেন্টের কারোর সাথে কথা বলবেন, আপনি ইংরেজিতে পড়েন, আপনার নলেজ তার কাছ থেকে বাড়বে। আপনি হিস্ট্রি জানবেন কারোর কাছ থেকে, আপনার বন্ধু থাকবে, মানে যেটাকে বলা যেতে পারে যে বিয়ন্ড দ্য ওয়ালস, আপনার ওয়ালের বাইরের বন্ধু থাকবে। এখন আপনার গুটি কয়েক বন্ধু, তখন আপনার বন্ধু হবে পুরো ইউনিভার্সিটি জুড়ে। হ্যাঁ, সুতরাং এই লাইফটা মিস করাটা এটা হবে মানে আপনাদের লাইফের সবচাইতে বাজে একটা অধ্যায়। আমি চাই না যে আপনাদের কেউ এই অধ্যায়ের মধ্যে থাকুক। আপনারা যদি এই 2 মাস একটু চেষ্টা করেন, যদি পরীক্ষা হয়ে যায় জানুয়ারিতেই বা জানুয়ারি 15 ধরেই আমরা যদি আগায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাহলে যেটা হতে পারে সেটা হলো আপনাদেরকে এখন আপনারা হাতে প্রায় 2 মাস সময় পাবেন। এই 2 মাস, প্রায় 2 মাস বলেছি, একেবারে 2 মাস না, 1.5 থেকে 2 মাস। এই 2 মাস যারা খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন, অবশ্যই 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 তারা কি করবেন, বেস্ট করবেন, ভালো করবেন। থ্যাঙ্কস। ওকে ভাইয়া, আমি আর কমেন্টই করব না। শাহরিয়ার ইসলাম, কেন ভাই? শাহরিয়ার, তোমার নামের সাথে আমার নামের মিল আছে, তুমি কেন কমেন্ট করবা না? অবশ্যই তোমার কমেন্ট আমি চাই, এরপরেই তুমি কমেন্ট করবা, ঠিক আছে? আমি তোমার কমেন্ট চাই শাহরিয়ার, এখনই তোমার কমেন্ট চাই। শাহরিয়ার ইসলাম, মোহাম্মদ হোসাইন ওলিউল্লাহ, সোহাগ খান আমাদেরকে বলেছেন ইনশাল্লাহ সোহাগ, তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাবে। এই 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 সবসময় এই চাওয়াটাই আমার ভেতরে আছে। দেখো, এই যে ব্যাপারগুলা যেগুলো আমি পড়াচ্ছি এখন, এই ব্যাপারগুলো যদি তোমরা এই ডায়াগ্রামের ভেতরেই চাও, সবাই এই ডায়াগ্রামের ভেতরেই তোমরা যদি চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আবারও বলছি তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অত্যন্ত মনোযোগী হতে হবে সব কাজে। আমার বাবার একটা ঘটনা তোমাদেরকে বলি। আমার বাবা আমাকে, আমার বোনকে, দুজনকে নিয়ে কিছু কথা ছোটবেলা শোনাতেন। আমার বোন কিন্তু খুব 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 পড়ুয়া, মেডিকেলে পড়ে, সে বুঝতেই হবে। আমি মেডিকেলে কিন্তু পড়ার সুযোগই পাই নাই, মানে সুযোগ পাই না বলতে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ইংরেজি বিভাগে পড়েছি। ইংরেজি প্রথমে লিটারেচার, এরপরে ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে যেটা ল্যাঙ্গুয়েজের উপরে আমার মাস্টার্স করা আছে। সুতরাং উনি আমাকে বলেন যে তুমি তো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের উপরে করেছো, যেটা ইংল্যান্ডের একটা জুতা যে সেলাই করে সেও তো ইংরেজি বলতে পারে, তুমি কি শিখলা? তা আমার মেয়ে তো ভালো, মানে তার মেয়েকেই সে সবসময়ের জন্য কি করে, প্রফুল্ল করার চেষ্টা করে। তো যেটা বলছি সেটা শোনো মনোযোগভাবে। আমার বাবা বলে এই দুনিয়াতে লার্নার্স মানে যারা শেখে, লার্নার্সদের LEARNERS, লার্নার্স কত প্রকার? 3 প্রকার, 3 ধরনের লার্নার্স আছে। এক ধরনের লার্নার্স যারা হলো সবচেয়ে ট্যালেন্টেড লার্নার্স, তাদেরকে বলা হয় AU, TORY, অডিটরি লার্নার্স। শুনেই শিখে যায়, মানে একবার শুনেছে সেটা আর ভুলে না। এই ধরনের লার্নার্স পৃথিবীতে খুব কম। মানে শোনার সাথে সাথে, কোনো একটা গান শোনার সাথে সাথে পরেই কি তুমি এই গানটা বলতে পারবা? না, আমরা কি করি, একটা গান যদি একবার শুনি, আর যদি কেউ এই গানটা একবার শুনে যদি বলতে পারে, তাহলে বুঝবো সে হলো সবচাইতে মেধাবী লার্নার্স। শুনেই, তার মানে তার শোনা, লিসনিং পাওয়ারটা অত্যন্ত বেশি। বলা হচ্ছে পৃথিবীতে আমরা 70% লোক কি করতে চাই, আমাদের 80% কথা আমরা বলতে চাই। পৃথিবীতে 70% লোক, 70%-এর বেশি মানুষ শুধু কথা বলতে চায়, শুনতে চাই না। আমরা শুনতে চাওয়ার প্রবণতা আমাদের কম। কিন্তু যদি কোনো ব্যক্তি 80% কথা না বলে শুধুমাত্র আজকে থেকে যদি আরও 30% করে কথা যদি শোনার অভ্যাস করে, কোনো জায়গা থেকে শোনা, যেমন আজকের এই ক্লাসটা, ভিডিওটা থেকে যাবে, শুধুমাত্র শোনা, কানে হেডফোন লাগাই দিয়ে রাতে ঘুমানোর আগ দিয়ে একবার শোনা, সাধারণ গানের ক্লাসটা একবার শুনতে শুনতে ঘুমায় যাওয়া, এই শোনার অভ্যাস যদি কেউ করে, তাহলে তার মেধা, লার্নিং পাওয়ারটা কোথায় উঠতে থাকবে? ওপরের দিকে উঠতে থাকবে। এই জন্য পৃথিবীতে সবচাইতে মেধাবী লার্নার্স বলা হয় অডিটরি লার্নার্স। এরপরে যে লার্নার্স, সেটা আমরা সবাই এই ধরনের লার্নার, সেটা হচ্ছে AUDIO, অডিও ভিজুয়াল লার্নার্স। অডিও ভিজুয়াল, শুনবো এবং দেখবো, তার মানে শোনা এবং দেখা, এই দুইটা দিয়েই আমরা সবচেয়ে বেশি পরিমাণ লার্নার্স, যাদেরকে আমরা বলি মধ্যম ক্যাটাগরির লার্নার্স। আমরা যারা বই পুস্তক পড়ে শিখি, কেউ বলে দিল তারপরে আমরা শিখতে পারি, তাদেরকে বলা হয় দ্বিতীয় ক্যাটাগরির লার্নার্স। কিন্তু পৃথিবীতে সবচেয়ে সফলতা অর্জন করে অডিটরি লার্নার্স। শুনেই, যারা একবার শুনে মোবাইল নাম্বার মনে আছে, তার মেধা অনেক বেশি।
আবার শুনেছি আবার দেখেছি, তাদের মেধা দ্বিতীয় পর্যায়ে। আর তৃতীয় মেধা তালিকায় আছে আমাদের পৃথিবীর সব মানুষ লার্নার্স, পৃথিবীর সব মানুষ, রিক্সা চালকও লার্নার্স। সে দেখে অনেক কিছু শেখে, আপনার থেকে অনেক বেশি কিছু জানে, তার নাম হচ্ছে ভিজুয়াল লার্নার্স। দেখে দেখেই শুধু শিখে যায়। হ্যাঁ, অনেকেই আছে দেখে 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 অনেক শিখে গেছে। আপনি যদি মনে করেন ঢাবির ক্যান্টিনে বসে থাকা, ঢাবির ক্যান্টিনে বসে থাকা যে চাওয়ালা, চাওয়ালা, হ্যাঁ, যে চাওয়ালা আছেন, ঠিক আছে, উনিও 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 ওনার লাইফে যদি ওনার 20 বছরের চা বিক্রি করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে 5 ব্যাচ স্টুডেন্ট উনি দেখেছেন, তারপর 20 ব্যাচের ছাত্রছাত্রীদের সাথে ওনার মেশা আছে, তাদের এক্সপিরিয়েন্স সে ভিজুয়াল করতে 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 সেও একসময়, ঢাবির চাওয়ালা একসময় কি হয়ে গেছে, এডুকেটেড। সুতরাং এডুকেশনের অনেক সংজ্ঞা আছে, কিন্তু উনি কি করেন না, এই এডুকেশন ব্যবহার করে ওনার কোনো প্রফিট হয় না। না হোক, কিন্তু যে ব্যাপারটা জরুরি সেটা হলো আপনার লার্নার্স। আপনাকে কি হতে হবে, আপনাকে যেটা করতে হবে, দেখতে হবে, দেখে শুনে শিখতে হবে, এবং কিছু কিছু সময় আছে আপনাকে শুধু শুনে শুনেই শিখতে হবে। আন্ডারস্টুড? সো আমার বাবা বলেন, যারা একবার কোনো কিছু শুনেই যারা শিখে যায়, তাদের থেকে মেধাবী আর কেউ হতে পারে না। সুতরাং আজকে থেকে মেধাবী আমরা সবাই, ঠিক আছে? 10 জনকে ডিম ভাজি করতে বললে কেউ আলু ভর্তা করবে না, সবাই কি ভাজি করবে? ডিম ভাজি করবে, তাই না? আমরা কেউ পাগল না যে আলু ভর্তা করব। কিন্তু দেখবেন 10 জনের ডিম ভাজি কত রকমের হবে বলেন তো? 10 জনের ডিম ভাজি 10 রকম। 10 জনের ডিম ভাজি কত রকম? 10 রকম। কারো ডিম ভাজির সাথে কারো ডিম ভাজির কোনো মিল নাই, কিন্তু ডিম ভাজি কিন্তু ঠিকই হবে। কারোটা পুড়ে যাবে, কারোটা বাঁকা তারা হয়ে যাবে, কারোটা খুব সুন্দর গোল হবে। তার মধ্যে থেকে বেস্ট হবে, সবারই ডিম ভাজি হবে, তার মধ্যে থেকে ডিম ভাজির মধ্যে বেস্ট হবে কারটা? যে বেশি পরিশ্রম করেছে, অনেক দিন ডিম ভাজার যার অভ্যাস আছে। কিন্তু ডিম ভাজি কিন্তু সবারই হবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে বোঝাতে চাচ্ছি সবাই আমরা মেধাবী, তার মধ্যে যারা পরিশ্রম করবো তারা হবে বেস্ট মেধাবী। হ্যাঁ, এই জায়গাটা। সুতরাং আমাদের সাথে যদি থাকতে চান, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা কি? সেটা হলো আমাদের, একটু আগে বলেছি যে আমাদের বইটা যদি আপনারা নিতে চান, তাহলে ইংলিশ পাওয়ার এই বইটা যদি আপনারা নিতে চান, তার জন্য আপনারা এই বইটা নিতে যে ব্যাপারটা করতে হবে, আপনারা বইটা নিতে চাইলে টাইপ নাম লিখে দিচ্ছি, টাইপ, এখনই যারা আছেন সবাই টাইপ ইউর নেম, যারা যারা নিতে চান আপনারা টাইপ করুন আপনার নাম এবং সেন্ড করে দেন যে নাম্বারটাতে সেন্ড করে দেন 01919759475। ইংলিশ পাওয়ার বইটা নিতে আপনার টাইপ ইউর নেম অ্যান্ড সেন্ড দ্য SMS টু 01919759475। সুতরাং তাহলে কি হবে? এখানে শুনেছেন যে ক্লাসের যে ফর্মুলা, এই অডিওটা আপনার এই বইয়ের ভিজুয়ালের সাথে কানেক্ট হয়ে কি তৈরি হবে? অডিও ভিজুয়াল লার্নিং। সো ইংলিশ পাওয়ার বইটা যারা নিতে চান, টাইপ ইউর নেম অ্যান্ড সেন্ড দ্য SMS and send the SMS and send the SMS to this number 01919759475. অনেকেই আমাকে প্রশ্ন করেছেন দাম কত। আপনারা যেটা আপনারা জাস্ট আপনাদের নাম টাইপ করে দিয়ে এই নাম্বারে SMS করে রেখে দেন। আপনাদের দামের যে ব্যাপারটা, ইংরেজি পাওয়ার বইটার দাম 350 টাকা, 350 টাকা। বাট যারা এই SMS এর মাধ্যম দিয়ে যারা নিতে চান, তাদের জন্য আমি বলে দিচ্ছি তারা এটা নিতে পারবেন 330 টাকায়। যদি মনে করেন হকার, তাহলে হকার। বাট যেটা বলছে যে যা আমি পড়াই তাই এই বইয়ের মধ্যে আমার এই 6 মাসের এক্সপেরিয়েন্স এখানে ঢুকাই দেওয়া আছে, ঠিক আছে? সো কুরিয়ার সার্ভিস চার্জের সাথে যেটা হবে আপনাদের জন্য আমি বলে দিয়ে যাচ্ছি অফিসে, এটা রাখা হবে 330 টাকা। এটার দাম আছে মার্কেটে 350 টাকা। আপনারা এটা এই নাম্বারে যারা নিতে চান, টাইপ ইউর নেম অ্যান্ড সেন্ড SMS টু 01919759475। ওকে, এই নাম্বারে দিয়ে দেন। বলেছিলাম লেটের ব্যবহার, পড়াতে চলে যাই। চলে যাচ্ছি লেটের ব্যবহার। লেটের ব্যবহারে বলেছি দুইটা ব্যাপার থাকে। লেট প্লাস ডুয়ার ভার্বের বেস ফর্ম, কিন্তু লেট প্লাস রিসিভার বি প্লাস ভার্বের V3 ফর্ম, এই জায়গাটায় একটু ডিফারেন্ট। তাহলে এটার একটা এক্সারসাইজ আমরা করে ফেলবো।
এটা আমরা সবাই করেছি। let the problem dash for me. Let the problem A number SOLVE solve, B number SOLVED solved, C number B SOLVED solved, আর D number SOLVING solving. উত্তর করেন let the problem। বুঝতে হবে লেটের পরে আছে কি দি প্রবলেম, এরপরে আছে আরেকটি ভার্ব প্রবলেম, অপ্রাণী, রিসিভার, জীবন আছে কি নাই সেগুলো ভাবতে হবে, কাজ করার ক্ষমতা আছে কি নাই সেটা একবার করতে হবে। উত্তর সবাই করছেন বি সলভড। সুতরাং আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি লেট দ্য প্রবলেম বি সলভড, লেট দ্য প্রবলেম বি সলভ। এবং বি সলভটা কি, রেমন্ড মার্ফির ভাষায় বলা হয় এটাকে বিয়ার ইনফিনিটিভ। তার মানে আমরা মনে রাখবো লেটের ব্যবহার, লেটের পরে হয় ভার্বের বেস ফর্ম যদি হয় রিসিভার, লেটের পরে হয় বি প্লাস ভার্বের V3 ফর্ম যদি সেটা হয়ে যায় রিসিভার। সো লেটের পরে হয় V1 ফর্ম যদি হয় কি ডুয়ার, আর যদি হয় রিসিভার তাহলে হয় বি প্লাস ভার্বের V3 ফর্ম। এই জায়গাটা একটা নোট করে রাখা। হেল্পের ব্যবহারে আসলেই একটা কথা মনে পড়ে, সেই গল্পটা পরেই বলি। দেখেন এই জায়গায় দুইটা বিষয় ঘটেছে। একটা হয়েছে কি কোনো কোনো জায়গায় V1, যেমন দেখেন হ্যাভ, মেক, লেট। হ্যাভ মেক লেটের জন্য যদি হয় একসাথে করে দিলাম শর্টকাট DOER ডুয়ার, এর জন্য কোন ফর্ম হয় ভার্বের বেস ফর্ম, তাই না? হ্যাভ মেক লেট ডুয়ার, এটা ডুয়ারের ক্ষেত্রে কিন্তু। আর যদি হয় ব্যাপারটা গেট, আমরা জানি যে গেটের জন্য যদি হয় ডুয়ার তার জন্য হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই তিনটাকে এক ক্যাটাগরিতে রাখলাম, আর গেট এরপরে ডুয়ার হলে টু প্লাস। কিন্তু হেল্প হচ্ছে, দেখেন আমরা ছোটবেলায় একটা খেলা খেলেছিলাম, কি খেলা জানেন? যদি কোনো দলে প্লেয়ারের সংখ্যা 13 জন, এখন আপনি ক্রিকেট খেলবেন, 2 দলে ভাগ করেন, এ দলে 6 জন, এ দলে 6 জন, 12 জন, থাকলো কয়জন? 1 জন। এই একজনকে দেখবেন ফিল্ডিংও করাবেন, ব্যাটিংও করাবেন, ফিল্ডিংও করাবেন, ব্যাটিংও করাবেন, করাইছি আমরা এরকম। তো হেল্প ব্যাপারটা হচ্ছে কি এই 13 নাম্বার, মানে কি এই যে হেল্পটা হচ্ছে 2 দলেই খেলবে, 2 দল। এখানে যদি বলি এটা একটা দল, এটা একটা দল, তাহলে হেল্পের জন্য যে ব্যাপারটা আসবে সেটা একটু মাথায় রাখবেন। হেল্পটা হবে, হেল্পের পরে যদি হয় ডুয়ার তাহলে ভার্বের বেস ফর্ম উত্তর করলেও সঠিক হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম উত্তর করলেও সেটা সঠিক হবে। যদি দুইটাই দেওয়া থাকে তাহলে দেখবেন নিচে দুইটারই উত্তর সঠিক করা আছে, A প্লাস B। তার মানে হেল্পটা গেটের দলেও থাকবে, আবার হেল্পটা হ্যাভ মেক লেটের দলেও থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখানে HELP হেল্প, এখানেও লিখতে পারি HELP হেল্প। তার মানে দেখেন তো কয়টা সেক্টরে ভাগ হয়েছে, এটা ডুয়ারের জন্য 2টা সেক্টর, হ্যাভ মেক লেট হেল্প বেস ফর্ম হতে পারে, আবার গেট এবং হেল্পের জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। আমার মনে হয় যে এই জায়গাটা যেটা বোঝানোর চেষ্টা করলাম এটা বুঝেছেন কিনা। ইয়েস অর নোতে আমি চাই আনসার এখনই, হ্যাঁ অথবা না। কমেন্ট পড়ছি, লাবিহা, যাদের কমেন্ট এখনও পড়া হয়নি তারা কমেন্ট করেন, তাদের কমেন্ট পড়ে ফেলছি। রিয়াদ হোসাইন আমাদের সাথে আছেন, উপমা ইসরাত আমাদের সাথে রয়েছেন, ফারদিন আল ফায়াজ আমাদের সাথে রয়েছেন। দেখতে পাচ্ছি যে আমাদেরকে কমেন্টে জানাচ্ছেন হ্যাঁ কমেন্টে অভিজিৎ কুমার মণ্ডল, সিদ্দিক, রায়হান, আসগর, আমাদেরকে লতিফুল ইসলাম জয়, প্রবলেম না পড়লেন না ভাইয়া, লতিফুল ইসলাম জয় পড়েছি আপনার কমেন্ট। এখন আবু হুরায়রা আমি পড়েছি, দাওয়াত ফেরিওয়ালা পড়েছি,
আমি কমেন্ট আমি কমেন্ট পড়েছি, পড়ি নাই ভাইয়া। রিটেন সম্পর্কে কিছু ধারণা দিলে ভালো হবে। আপনাদের সাথে রিটেনের ক্লাস আমি নিব। হ্যাঁ, রিটেন সম্পর্কে তো ধারণা এর আগে বলেছিলাম যে রিটেনের 4 ক্যাটাগরিজ। একটা হলো প্যারাগ্রাফ রাইটিং, সেন্টেন্স মেকিং, টেক্সট বুক অ্যান্ড কি আসে, আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। সো যে ব্যাপারগুলা মানে পড়তে হবে, যেমন প্যারাগ্রাফ রাইটিং, তো এটার জন্য প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য হাউ ইউ start your paragraph by heading, by giving the heading, and start a paragraph which topics line and how do you write a topics line, এগুলো নিয়ে আপনাদের সাথে আমার ক্লাস থাকবে। এবং আমি একটা চেষ্টা করব যে একটা ব্যাচ করার জন্য, তো সেই ব্যাচে আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। সেই ব্যাচে আমি যারা একেবারে দুর্বল আছেন বা যারা মনে করছেন যে আপনাদের কি করা দরকার, আপনাদের হচ্ছে আরও বেশি জানা দরকার, তারা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার 01744645454, এটা আমার পার্সোনাল নাম্বার। হ্যাঁ, পার্সোনাল অফিসিয়াল যাই বলেন, এটা স্বপ্নপূরণেরই নাম্বার। সো এই নাম্বারে আপনারা একটু আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আবার একসাথে সবাই ফোন টোন করে বিরক্ত করবেন এমন কিছু না, যাদের প্রবলেমস আছে তারা প্রবলেম শেয়ার করবেন, আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্টে জানাবো কিছু ক্লাস হয়ে গেলে। যদি তারপরে প্রবলেম থেকে যায় তাদের নিয়ে আমি প্রবলেম সলভিং একটা ব্যাচ করব। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের বলেছেন কবে রিটেন ক্লাস নেবেন ভাইয়া, নেওয়া হবে, রিটেন ক্লাস নেওয়া হবে। সো পজিটিভ হেল্পের ব্যবহারটা হচ্ছে কি, হেল্পের পরে হয় ভার্বের বেস ফর্মও হয়, 2+ ভার্বও হয়। হেল্পের পরে হয় ভার্বের বেস ফর্ম এবং 2+ ভার্ব, দুইটাই হয়। আমরা হেল্প থেকে একটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘটাবো। আমরা হেল্প থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেরকম একটি প্রশ্ন আমরা নেওয়ার চেষ্টা করব। মাই টিচার হেল্পস মি, মাই টিচার হেল্পস মি ড্যাশ, my teacher helps me dash this job. Okay, options A নাম্বারে আছে gate to gate, gate to gate, C তে আছে got, আর D তে আছে A plus B। উত্তর করার চেষ্টা করেন কোনটা হবে। মাই টিচার হেল্পস মি, গেট টু গেট, গট, এ প্লাস বি, উত্তর কোনটা হবে। মাই টিচার হেল্পস মি, আমরা হেল্পের ব্যাপারটা পড়েছি, হেল্প দুই দিকেই থাকতে চায়, V1ও হয় 2+ V1ও হয়, ভার্বের বেস ফর্মও হয়, ইনফিনিটিভও হয়। সো বেস ফর্ম আছে অপশনস এ তে, অপশনস বি তে আছে 2+ ভার্ব, সি তে আছে ডি, উত্তর কোনটা হবে তাহলে A plus B, A plus B। এটা ছিল এক্সারসাইজ কোশ্চেন। আমি আপনাদের জন্য একটি প্রশ্ন থ্রু করছি। Rakiba helped the boy A number to recover, B number recover, C number recovering, আর D number A plus B। উত্তর করেন কোনটা হবে, জাস্ট অপশনস লেখেন। Rakib helped the boy to recover his family, recovering his family, A plus B তে আছে to recover অথবা recover his family। আমরা জানি যে এটার উত্তর আমরা সবাই মেবি পারবো। সো দেখি কার কার উত্তর করছেন এখন এই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে উত্তর করছেন সবাই আমাদেরকে উত্তর করেছেন।
আমাদের সাথে এই মোমেন্ট উত্তর করে জানিয়েছেন পল্লব সরকার, উত্তর করেছেন আমাদেরকে জান্নাত, উত্তর করেছেন আমাদেরকে শামীম হাওলাদার, আমাদেরকে উত্তর করেছেন দাওয়াতে ফেরিওয়ালা, উত্তর করেছেন আমাদেরকে ভুল উত্তর করেছেন লাবিবা, নুসরাত রেনু আমাদেরকে উত্তর করেছেন। সবাই আমাদেরকে মোটামুটি সঠিক উত্তর জানিয়েছেন। দাওয়াতে ফেরিওয়ালা আমাদেরকে সবার উত্তর চাই। ফারজানা তিশা আমাদেরকে উত্তর করেছেন A+B, আমাদেরকে A+B উত্তর করেছেন জাহাদ। রাইতা ইসলাম আমাদেরকে উত্তর করেছেন রিকভার অথবা টু রিকভার। আমরা সবাই বুঝতে পারছি যে এখানে হেল্প পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসেছে, হেল্পের পরে বয়, এবং তাহলে মনে রাখার যে মূল বিষয়টি সেটি হলো পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে, এবং পজিটিভ ভার্ব থেকে যদি প্রশ্ন আসে তাহলে পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন যদি আসে তাহলে আগে বুঝবো পজিটিভ ভার্বের পরে অবজেক্ট আছে কিনা, অবজেক্টের পরে ভার্ব আছে কিনা। ভার্ব থাকলে প্রথম ভার্বটা হয়ে যাবে পজিটিভ। তার মানে কোন পজিটিভ ভার্ব? এটা এখানে এই পজিটিভ। এখন আমরা এই রুলসগুলোকে একটু সাজায় রেখে দিব, ঠিক আছে? রেখে দিলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের কার্যক্রম কমপ্লিট। আজকে পজিটিভ ভার্ব থেকে আমাদের আলোচনা কমপ্লিট, ঠিক আছে? পজিটিভ ভার্ব থেকে আলোচনা। দিস ইজ মাই নাম্বার 7446454554। সবসময় ফোনে বিরক্ত করবেন না, যখন কোনো প্রবলেম হবে তাহলে ফোন করতে পারেন। আর আমি আপনাদের জন্য কোনো ব্যাচ থাকছে কিনা তার একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই করে দিব। ওকে ফাইন। সো হ্যাভ, মেক, লেট, হেল্প, এটার জন্য হয় V1। এটা যদি কি থাকে, ডুয়ার। আর গেট আর হেল্পের জন্য হয় 2 প্লাস ভার্বের V1। তার মানে গেট এবং হেল্পের জন্য ইনফিনিটিভ হয়। আর আমরা জানি হেল্পটা একটু প্রবলেমেটিক, হেল্পটা দুই দলেই খেলার চেষ্টা করে, দুই দলেই থাকে। আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। হ্যাভ, ডুয়ার যদি হয়, এখন আমরা এরকম সাজাবো, হ্যাভ, মেক, লেট, এরপরে হয় V1 ডুয়ার। আমরা জানি ডুয়ার ছাড়া তো V1 হয় না। আর এখানে আমরা লিখবো গেট, গেটের জন্য হয় 2 প্লাস V1। সো এই ক্যাটাগরির বাইরে যে শুধু থাকবে কি, হেল্প, হেল্পের জন্য হয় V1 এবং 2 প্লাস V1, শেষ। এটা হলো ডুয়ারের ক্ষেত্রে। এটা হলো কার ক্ষেত্রে? ডুয়ারের ক্ষেত্রে মানে প্রাণীবাচক সাবজেক্ট যদি এই জায়গাগুলোতে থাকে তাহলে V1 2 প্লাস V1 হেল্পের জন্য দুইটাই। আর আমরা এই তিনটাকে একসাথে করব, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, মেক, লেট, হ্যাভ, মেক, লেট, এটার জন্য হবে V1। আর গেটের জন্য হবে 2 প্লাস V1। মনে রাখার সহজ উপায় এই চারটা, জাস্ট খালি একটু মাথার মধ্যে রাখলেই এটা থেকে উত্তর করা সম্ভব হবে, শর্টকাট। এরপরে দেখেন, আপনারা লিখবেন হ্যাভ। যদি হ্যাভের জন্য হয় রিসিভার, আর দিলাম রিসিভার, হ্যাভের জন্য রিসিভার হলে কনফার্ম হয় V1 নো, V2 নো, কি হয় V3 ফ্রম। এরপর মেক, যদি মেকের জন্য যদি দেন তাহলে কি ওটা চেঞ্জ নাই, V1ই থাকে, তাহলে এটা একটু কি ডিফারেন্ট, এটাতে স্টার চিহ্ন দিবেন। এরপরে মেকের পরে যদি হয় লেট, লেটের পরে যদি হয় রিসিভার, দেখেন এখানে দিতে হয় B প্লাস V3, এটাও একটু কি ডিফারেন্ট। এরপরে যদি হয় কি গেট, গেটের পরে যদি কি হয়, যদি রিসিভার হয়, আমরা জানি কনফার্ম হয় ভার্বের V3। তাহলে দেখেন তো গেটের সাথে কার মিল আছে, গেটের সাথে মিল আছে। এবার আবার হ্যাভের, আগে দুইজনের মধ্যে অমিল থাকলেও এই জায়গায় কিন্তু মিল আছে। সো এই জায়গাগুলো নিজের মতো করে নেওয়া। আর হেল্প, HELP, হেল্প, হেল্পের পরে কি হবে যদি হয় রিসিভার, এটা বলা হয়নি তাই না? হেল্পের পরে রিসিভার থাকলে হবে V3 ফ্রম, হেল্পের পরে রিসিভার থাকলে কি হবে V3 ফ্রম। দেখেন এখানে দুইটা জিনিসকে আমি কি করতে পারি, আলাদা করে দিতে পারি। কোনটাকে? মেক এবং লেট, তাহলে এটা যদি হয় ডুয়ারের ক্ষেত্রে, রিসিভারের ক্ষেত্রে কি আরেকটা তালিকা তৈরি করা যায় না? আরেকটা তালিকা তৈরি করা যায়। দেখেন রিসিভারের ক্ষেত্রে যে জায়গাটা দাঁড়াবে সেটা হলো হ্যাভ। হ্যাভের সাথে মিল রয়েছে, কার সাথে মিল রয়েছে বলেন? লেটের সাথে মিল নাই, মেকের সাথে মিল নাই। হ্যাভের সাথে মিল রয়েছে, মিল আছে হেল্পের সাথে, আর মিল আছে, ভালো করে ভাবেন কোনটা, লেটের সাথে নাই আর মেকের সাথে নাই। তাহলে কোনটা থাকে? লেট এবং মেক, এই দুইটা ডিফারেন্ট। তাহলে কার সাথে মিল রয়েছে? গেট। এইগুলোর জন্য হয় V3, তাই না? কিন্তু ডিফারেন্ট কোথায়? মেকের জন্য যদি রিসিভার হয় হয়ে যায় কোনটা? V1। আর আরেকটা আছে কোনটা? লেটের জন্য যদি রিসিভার হয় চেঞ্জ হলো B প্লাস V3। এই দুইটা স্ট্রাকচার বাড়িতে বসে নিজেরাই দাঁড় করাইতে পারবেন, তাহলে শর্টকাট বা কোনো কিছুতেই আপনাকে কি করতে হবে না, ফোকাস করতে হবে না। প্রথমত বেসিক স্ট্রং করার পর আপনারা যদি নিজেরাই যদি কি করেন,
অনুশীলন করেন, তাহলে আপনাদের সব কিছু সঠিক হয়ে যাবে। বলে দিলাম, আপনারা যারা আমাদের বুকসটা অর্ডার করতে চান, আপনাদের নাম লিখে টাইপ করে 01919, আবারও নাম্বারটা লিখে দিচ্ছি 01919 75 94 75। এই নাম্বারে কি করে দিবেন, জাস্ট একটা SMS করে রাখবেন, জাস্ট একটা SMS, ইংলিশ পাওয়ার বই। আপনাদের কাছ থেকে কুরিয়ার চার্জ ছাড়া 330 টাকা রাখা হবে, তার সাথে কুরিয়ার চার্জ সহ, ঠিক আছে? এটা আজকের ক্লাসে যারা আছেন শুধু তাদের জন্য, যারা SMS করে রাখবেন শুধু তাদের জন্য। ওকে ফাইন, রিপিট এগেইন। পজিটিভ ভার্ব আমরা জানি 5টার ব্যবহার। পজিটিভ হ্যাভ, মেক, লেটের জন্য হয় V1 যদি হয় রিসিভার, ডুয়ার। গেটের জন্য হয় 2+ ভার্ব, হেল্পের জন্য 2+ ভার্ব এবং V1 দুইটাই হয়। সো এটাকে আলাদা করে ফেলেছি। এই 3টা জায়গা আবার এক আছে, হ্যাভ, হেল্প আর গেটের জন্য হয় V3। মেকের জন্য চেঞ্জ নাই, V1ই থাকে। আর লেটের জন্য যদি রিসিভার হয় B+V3, যাকে রেমন মার্ফি আবার এই জায়গাটায় বলছে বিআর ইনফিনিটিভ। এই ছিল আজকের পুরো ক্লাস। আপনারা ইংলিশ পাওয়ার বইটা হাতে পেয়ে যান, প্র্যাকটিস করেন যে যে জায়গাগুলো পড়াইছি। আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ কোনো প্রশ্নে কোনো ঝামেলা থাকবে না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, জাস্ট 2 মিনিট সময় দিয়ে দিচ্ছি। এই 2 মিনিট সময়ের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। এরপরে আগামী ক্লাসে আমরা যেগুলি পড়ব, আগামী ক্লাস সবাই রিটেন নিয়ে আগ্রহ করে রেখেছেন। সো WRITTEN, রিটেন অংশের ধারণা দেওয়া হবে আগামী ক্লাস। সবাই মনোযোগ, রিটেন ক্লাসে ধারণা দেওয়া হবে। আগামী ক্লাসে আমরা পড়ব মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আগামী ক্লাসে আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্ব। আমরা পড়ব সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে? আমরা সাবজেক্টিভ পড়েছি, তাই না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়েছি। আমরা এরপরে পড়ব যেটা সবচাইতে জরুরি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা থেকে প্রশ্ন আসবেই। সুতরাং এই জায়গাগুলো আগামী ক্লাসে আমরা পড়ব। প্রথমে রিটেন অংশে কিছু ধারণা দিব, এরপরে মডাল ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স এন্ড নন ফাইনাইট ভার্ব। এটা থেকে আপনাদের আগামী ক্লাসে আমার সাথে ক্লাস থাকবে। ওকে, ভাইয়া সি ইউনিটের জন্য ট্রান্সলেশন আসে তো, ওকে থ্যাঙ্কস ভাইয়া। সি ইউনিটের তো শুধু ট্রান্সলেশন আমার সাথে অনেক ক্লাস থাকবে। একেবারে রিয়াদ, আপনাকে উদ্দেশ্য করে কমেন্টে পড়ছি, আপনাদের ট্রান্সলেশন নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা প্রথমে গ্রামার অংশে ভালো করেন, রিটেন অংশে যা যা করতে হবে দূরে থেকেই জুড়ে দেওয়ার একটা চিন্তা ইনশাল্লাহ থাকবে। এরপরে কবে ক্লাস হয়? খাদিজা, আপনি স্বপ্নপূরণ পেজে অ্যাড হয়ে যান, ওখানে রুটিন দেওয়া আছে, রুটিন দেখে নেবেন। মিলন ভাইয়ার সাথে কিভাবে যোগাযোগ করব? মিলন ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। ভাইয়া থার্সডে কে ক্লাস নেবে? থ্যাঙ্কস ভাইয়া। ক্লাস কখন শুরু হবে? বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার ক্লাস শুরু হবে রাত 8টায়। সবাই সেই সময় পর্যন্ত আমাদের সাথে জয়েন থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আর আমাদের ইংলিশ পাওয়ার বইটা আপনাদের সবসময় সাথে থাকুক, যেহেতু এটা আমি অনেক পরিশ্রম করে করেছি। সো হ্যাভ এ নাইস। মিলন ভাই কে খুঁজছেন সবাই? লিমন না মিলন লিখেছে এখানে একটু। ইংলিশ ফার্স্ট পেপারের বোর্ড বুকের প্যাসেজ কি পড়বো? হ্যাঁ, বোর্ড বুকের প্যাসেজ পড়তে হবে। ধন্যবাদ ভাই অসাধারণ এই ক্লাসটা উপহার দেওয়ার জন্য। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সুন্দর একটা ক্লাস আপনাদের সাথে এই পর্যন্ত মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে আছেন। 300+ এখনও আছেন, 500+ ক্রস করে গিয়েছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যে থাকবেন এবং ফার্স্ট লার্নার হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।